আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। যদি আমার পড়ানোর মাঝে স্ক্রিন না দেখা যায় অথবা যদি কথা না শোনা যায়, একটু মাইক্রোফোনটা আনমিউট করে বলবেন। আর যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে, সামনাসামনি আপনারা থাকলে অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখে বোঝা যায় যে আপনারা ক্লাসে বুঝতে পারছেন কিনা বা কোনো ইস্যু হচ্ছে কিনা। তো যেহেতু অনলাইন ক্লাস, আপনাদেরকে দেখে তো আর বুঝতে পারবো না, কিন্তু যেটা করবেন মানে আমরা এক্সপেক্ট করি যে একটু ক্লাসে রেসপন্ড করবেন, তাহলে আমাদের জন্য ভালো হয়। ঠিক আছে, ওকে। তো আমি অ্যাসাইনমেন্টটা ওপেন করি। সো দিস ইজ বেসিক্যালি ইয়োর ল্যাব অ্যাসাইনমেন্ট 4। সো এখানে কিছু টাস্ক আছে, আমরা ক্লাস ওয়ার্কগুলো একটা একটা করে এক্সপ্লেন করব। আচ্ছা, সো প্রথম টাস্কটা একটু দেখি, একদম ফার্স্ট যে টাস্কটা আছে একটু পড়ি দেখি এখানে কি বলেছে। যে ইন আ ভার্চুয়াল অ্যারিনা দেয়ার আর এন ওয়ারিয়ার্স নাম্বারড ফ্রম 1 to n। একটা ভার্চুয়াল অ্যারিনা আছে যেখানে হচ্ছে এনটা ওয়ারিয়ার্স আছে, আর এন ওয়ারিয়ার্সগুলো বেসিক্যালি 1 থেকে n পর্যন্ত, মানে n এর ভ্যালু যদি হয় 5 তাহলে ওয়ারিয়ার্স আছে 1 2 3 4 5, 5 জন। n এর ভ্যালু যদি হয় 10 তাহলে ওয়ারিয়ার্স আছে 1 থেকে 10 পর্যন্ত, 10 জন। দেন বলেছে কি দেখেন, এভরি ওয়ারিয়ার ফাইটস এভরি আদার ওয়ারিয়ার এক্স্যাক্টলি ওয়ান। এর মানে 1 নম্বর যে ওয়ারিয়ারটা আছে সে কি করতে পারে, সে 2 নম্বরের সাথে একবারই ফাইট করতে পারবে, 3 নম্বর ওয়ারিয়ারের সাথে একবারই ফাইট করতে পারবে। সো এভরি ওয়ারিয়ার ফাইটস এভরি আদার ওয়ারিয়ার এক্স্যাক্টলি ওয়ান্স। আচ্ছা, দেন বলেছে আ ওয়ারিয়ার উইন্স ইফ দেয়ার স্ট্রেংথ ইজ ডিভিজিবল বাই দ্য অপোনেন্টস স্ট্রেংথ। এর মানে হচ্ছে একজন ওয়ারিয়ার তখনই জিততে পারবে যদি তার স্ট্রেংথটা ইজ বেসিক্যালি তাদের নাম্বারটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত যে নাম্বারগুলো নিচ্ছি। তো যে কোনো ওয়ারিয়ার হচ্ছে জিততে পারবে তখনই যদি তার স্ট্রেংথটা বা তার নাম্বারটা ইজ ডিভিজিবল বাই অপোনেন্ট স্ট্রেংথ। মানে আমি যদি হই ওয়ারিয়ার 2, তাহলে ওয়ারিয়ার 2 বা আমার সাথে মনে করেন আমি ওয়ারিয়ার 3 এর সাথে হচ্ছে আমি ফাইট করছি, তো আমি ওয়ারিয়ার 2 ওয়ারিয়ার 3 কে হারাতে পারবে বা ওয়ারিয়ার 2 জিতবে ওয়ারিয়ার 3 কে হারিয়ে, তখনই জিনিসটা পসিবল যদি 2 ইজ ডিভিজিবল বাই 3 হয়, এভাবে। আচ্ছা, তারপর কি বলেছে যে your job is to write a Java code that calculates the total number of duels won in the entire tournament। আচ্ছা, এখন এখানে ইনপুট দেওয়া আছে 5, ইনপুট 5 এর জন্য বেসিক্যালি আমার এই আউটপুটগুলো আসছে। সো অনেকের হয়তো এই জিনিসটা দেখে এখন মাথায় মানে আসছে, মানে বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি জিনিসটা কিভাবে হচ্ছে। আমি এই জিনিসটাকে একটু এক্সপ্লেইন করি, তারপরে আমরা কোড দেখবো বা সুডো কোডটা দেখবো যে জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে সলভ করবো। আমাকে ফার্স্টে বলেছে যে এনটা ওয়ারিয়ার থাকবে। সো আমি ধরে নিলাম যে এন এর ভ্যালু হচ্ছে আমার কাছে আছে 4। ঠিক আছে, তো এনটা ওয়ারিয়ার যদি থাকে তাহলে ওয়ারিয়ার কে কে আছে, ওয়ারিয়ার আছে 1, ওয়ারিয়ার আছে হচ্ছে 2, ওয়ারিয়ার আছে 3 অ্যান্ড ওয়ারিয়ার আছে 4। তো আমার প্রত্যেকটা ওয়ারিয়ার বলেছে কি, মানে 1 নাম্বার যে ওয়ারিয়ার সে হচ্ছে 2 3 4 এর সাথে ফাইট করতে পারবে। ঠিক আছে, 1 যে বা ওয়ারিয়ার বা 1% যদি কনসিডার করি, 1 নাম্বার যে পার্সনটা সে কি করবে, 2 এর সাথে ফাইট করতে পারবে, 3 এর সাথে ফাইট করতে পারবে, 4 এর সাথে ফাইট করতে পারবে। 1 কিন্তু 1 এর সাথে, নিজের সাথে তো নিজে আর ফাইট করা যায় না, রাইট? সেই জন্য কি হবে, 1 এর সাথে ফাইট, 1 হচ্ছে 2 এর সাথে, 3 এর সাথে, 4 এর সাথে ফাইট করবে। সেম ভাবে 2 কিন্তু 2 নিজের সাথে ফাইট করতে পারবে না, সে কি করতে পারবে, সে 1 এর সাথে ফাইট করতে পারবে, সে 3 এর সাথে ফাইট করতে পারবে, সে 4 এর সাথে ফাইট করতে পারবে। তাহলে দেখেন 1 নাম্বার ওয়ারিয়ার কথা যদি চিন্তা করি, সে কি করতে পারবে, সে 2 এর সাথে ফাইট করতে পারবে, 3 এর সাথে ফাইট করতে পারবে, 4 এর সাথে ফাইট করতে পারবে। 2 নাম্বার যে ওয়ারিয়ারটা সে হচ্ছে 1 এর সাথে ফাইট করতে পারবে, 3 এর সাথে অ্যান্ড 4 এর সাথে ফাইট করতে পারবে। 3 পারবে হচ্ছে 1 এর সাথে, 2 এর সাথে অ্যান্ড 4 এর সাথে। আর 4 নাম্বার যে ওয়ারিয়ারটা আছে সে হচ্ছে 1 2 অ্যান্ড 3 এর সাথে ফাইট করতে পারবে। তো দেখেন আমি যখন ইফ ওয়ারিয়ার নাম্বার যদি হয় 1, সে 1 বাদে বাকি সবগুলোর সাথে ফাইট করছে। একটা হচ্ছে ফাইট করা, আর একটা হচ্ছে সে জিতছে কিনা সেটা। জেতার জন্য এখানে আরেকটা কন্ডিশন দেওয়া আছে যে একটা ডিভিজিবলের পার্ট বলা আছে। বাট আগে আমরা এই জিনিসটা, এই পার্টটা দেখি যে কে কার সাথে ফাইট করতে পারবে, কারণ এই জিনিসটা আমাদের লুপটা চালানোর জন্য কাজে লাগবে। তো আমার ওয়ারিয়ার 1 হচ্ছে 2 3 4 এর সাথে ফাইট করতে পারবে, মানে প্রত্যেকটা ওয়ারিয়ার আদার ওয়ারিয়ার্সের সাথে ফাইট করতে পারবে এক্সেলফ ইটসেলফ, মানে নিজের বাদে বাকি যে ওয়ারিয়ারগুলো আছে সেই ওয়ারিয়ারের সাথে ফাইট করতে পারবে। তো প্রথম জিনিস হচ্ছে আমাকে তো ইউজার থেকে একটা এন ইনপুট নিতে হবে, কারণ আমাকে ফার্স্টে বলেছে যে আমি একটা এন ইনপুট নিব অ্যান্ড টোটাল যে ওয়ারিয়ার ইজ বেসিক্যালি 1 থেকে n পর্যন্ত। এন এর ভ্যালু 5 হলে আমার টোটাল 5টা ওয়ারিয়ার থাকবে।
এর মানে অবশ্যই আমাকে একটা লুপ চালাতে হবে, যেটা একবার মানে 1 ঘুরবে 1 নাম্বার ওয়ারিয়ারকে বোঝানোর জন্য, যেটা সেকেন্ড টাইম 2 হবে 2 নাম্বার ওয়ারিয়ারকে বোঝার জন্য, 3 হবে, 4 হবে, আপ টু n পর্যন্ত হবে। সো অ্যাট ফার্স্ট কাজ হচ্ছে আই হ্যাভ টু টেক অ্যান ইনপুট ফ্রম দ্য ইউজার। তো আপনারা অলরেডি জানেন ইউজার ইনপুট নিতে হলে আমাকে স্ক্যানার ইনপুট করতে হয়, যা যা কিছু করতে হয়। আচ্ছা, আমি একটা ক্লাসের জন্য জাস্ট দেখাচ্ছি, পরের টাস্কগুলোর জন্য আমি জাস্ট ইনপুট দেখাবো না, আমি জাস্ট হচ্ছে আপনাদের ভেতরে সুডো কোডটা লিখি। যেহেতু আমাকে এন ইনপুটে নিতে হবে, তো আমি আগে স্ক্যানারটাকে ইম্পোর্ট করি। ইম্পোর্ট জাভা ডট স্ক্যানারকে ইম্পোর্ট করলাম, দেন ক্লাস ক্রিয়েট করলাম, একটা মেইন মেথড ক্রিয়েট করি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। আচ্ছা, এরপরে কি করতে হয় বলেন তো ইনপুট নেওয়ার জন্য? একটু রেসপন্ড করতে হবে, একেবারেই কথা না বললে জিনিসটা মানে কাজটা অ্যাকচুয়ালি ওভাবে ইউজফুল হবে না আপনাদের জন্য। বলেন এরপরে কি কাজ করব? আমি যদি ইউজার ইনপুট নিতে চাই, scanner AC is equal to new আচ্ছা, scanner তো আমাকে system.in. হচ্ছে হ্যাঁ, আমাকে স্ক্যানার ক্লাসটা কি মানে স্ক্যানার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সো স্ক্যানার এসি ইকুয়ালস টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। আচ্ছা, আরেকটা জিনিস, কারো যদি মাইক্রোফোন অন করে কথা বলতে ইস্যু হয়, আপনি চাইলে চ্যাটেও কমেন্ট করতে পারেন, ঠিক আছে? চ্যাটেও লিখতে পারেন, ওখান থেকে আমরা দেখব। সো দিস ইজ দ্য বেসিক টাস্ক, যেগুলো আমাদের প্রত্যেকটা টাস্কের জন্য কম বেশি করা লাগে। সো আমার ফার্স্ট কাজ হচ্ছে আমি ইউজার থেকে এন ইনপুট নেব। সো আমি ইউজার থেকে এন ইনপুট নেওয়ার জন্য এসি ডট নেক্সট ইন্ট লিখলাম। এখন এন ইনপুট নেওয়ার পরে আমাকে বলেছে যে এনটা ওয়ারিয়ার্স থাকবে 1 থেকে এন পর্যন্ত। সো অবভিয়াসলি এখানে আমাকে একটা লুপ লিখতে হবে। আচ্ছা, এখন আমি যে পোর্শনগুলো লিখবো সেটা আমি সুডো কোড লিখবো, আমি অ্যাকচুয়াল কোডটা লিখবো না। আমি কোডের অ্যাপ্রোচটা দেখাবো বা স্টেপটা দেখাবো, আপনাদের কাজ হচ্ছে সেটাকে কোডে কনভার্ট করতে। সো আমি কি করতে হবে, ফার্স্ট এখানে আমাকে একটা লুপ লিখতে হবে। ধরেন আমি এখানে একটা ফর লুপ যদি লিখি, এই যে ফর লুপটা, সেটা ধরেন আমি একটা আই দিয়ে ইনিশিয়ালাইজ করেছি। আই স্টার্ট করছি হচ্ছে আমি 1 থেকে। কেন 1 থেকে? কারণ আমাকে বলেছে ওয়ারিয়ার হচ্ছে 1 থেকে এন পর্যন্ত। এই যে কোয়েশ্চেনটা দেখেন, এখানে বলা আছে যে ওয়ারিয়ার হচ্ছে আমার 1 থেকে এন পর্যন্ত। সো অবভিয়াসলি আমাকে একটা লুপ চালাতে হবে যেটা 1 থেকে এন পর্যন্ত চলবে। সো এইটা 1 থেকে স্টার্ট করে আমার যাবে হচ্ছে লেস দেন অর ইকুয়ালস টু এন পর্যন্ত। এটা কেটে দিই, এই যে আই উইল বি আমার লেস দেন অর ইকুয়ালস টু এন পর্যন্ত চলবে। আই দিয়ে বেসিক্যালি হচ্ছে আমি ওয়ারিয়ারটাকে বোঝাচ্ছি, আর পরে কি করবেন এভাবে আই প্লাস প্লাস লিখবেন। তো এটা আমার একটা লুপ। আচ্ছা, এখন কথা হলো যখন আমি আই এর ভ্যালু হচ্ছে 1, এর মানে হচ্ছে কি আমি 1 নাম্বার ওয়ারিয়ার। তো এখন হচ্ছে 1 নাম্বার ওয়ারিয়ার কার কার সাথে ফাইট করতে পারবে? 2 এর সাথে, 3 এর সাথে, 4 এর সাথে, বা ওকে বাদ দিয়ে বাকি যতগুলো ওয়ারিয়ার আছে সবার সাথে সে ফাইট করতে পারবে। সো এই জিনিসটা হ্যান্ডেল করার জন্য কি করতে পারি বলেন তো? দেখি কারো মাথা থেকে কোনো আইডিয়া আসে কিনা। দেখেন, আপনারা যদি কেউ এই জিনিসটা বলেন যে আমি পরে কি করব, আমি আরেকটা লুপ চালাবো যেটা 2 থেকে স্টার্ট করব, 1 থেকে স্টার্ট করব না, কারণ আমার 1 নাম্বার ওয়ারিয়ার তো নিজের সাথে ফাইট করতে পারবে না। আপনি যদি 2 থেকে স্টার্ট করেন, এই কোডটা কিন্তু আবার এই সেকেন্ড ওয়ারিয়ারের জন্য কাজ করবে। কেন? কারণ সেকেন্ড ওয়ারিয়ার তো 2 এর সাথে ফাইট বা নিজের সাথে ফাইট করতে পারবে না, কিন্তু সে তো আবার 1 এর সাথে ফাইট করতে পারে। তো এখানে কিভাবে করবে জিনিসটা? ম্যাম, আমরা একটা কন্ডিশন দিতে পারি যে যদি আই এন্ড নেক্সট লুপের যে আমার আই মানে যে থাকবে হুম, ওই দুটো যদি ইকুয়াল হয় তাহলে কন্টিনিউ, মানে আচ্ছা, ওই লুপটা স্কিপ করবে। আচ্ছা, ঠিক আছে। দেখেন উনি কি বললেন যে আমার হচ্ছে আমি কি করব, আমি এখানে যে এই আই দিয়ে যে ওয়ারিয়ারটাকে বোঝাচ্ছি, যে প্রথম ওয়ারিয়ারটা, এই ওয়ারিয়ারের সাথে আমি আরেকটা যে লুপ চালাবো সেটাকে আমি একটা কম্পেয়ার করে দেখব, যে যদি ইকুয়াল হয় তাহলে ওই জিনিসটাকে আমি স্কিপ করে দেবো, আর স্কিপের জন্য আমরা কন্টিনিউ ইউজ করতে পারি। সো দেখেন উনি কিন্তু ফার্স্ট একটা জিনিস বলেছে, আরেকটা লুপ। এখন ফার্স্টে হচ্ছে আমার আরেকটা লুপ কেন লাগবে এই জিনিসটা একটু দেখি। আমি কি চাচ্ছি, আমার এই ওয়ারিয়ারটা তো আরো অনেক ওয়ারিয়ারের সাথে ফাইট করতে পারে। অলসো আমাকে বলেছিল না যে উইন করার জন্য আমাকে আমার কন্ডিশন হচ্ছে ডিভিজিবল হতে হবে, যে আমার এই ওয়ারিয়ারের ভ্যালুটা যদি পরের ওয়ারিয়ার ভ্যালু দ্বারা ডিভিজিবল হয় তখন হতে পারবে। তো এর মানে কি, আমাকে আরেকটা এখানে একটা লুপ চালাতে হবে। ধরেন এখানে আরেকটা লুপ চালালাম, সাপোজ যে এই যেটা স্টার্ট করছি 1 থেকে। কেন 1 থেকে? কারণ 1 কিন্তু মানে 1
যেমন 2 এর জন্য কি হচ্ছে 2 কিন্তু 1 এর সাথে ফাইট করবে, 2 3 এর সাথে ফাইট করবে। সো বেসিক্যালি আমার অ্যাভেলেবল অপশন এই সবগুলো, ঠিক আছে 1 2 3 4 দিস আর মাই অ্যাভেলেবল অপশনস। কিন্তু 1 হচ্ছে 1 এর সাথে যেহেতু ফাইট করতে পারবে না, দ্যাটস ওয়াই আমি এই জিনিসটাকে ইগনোর করব। 2 যেহেতু 2 এর সাথে ফাইট করতে পারবে না, সে এই সেকেন্ড কেসের জন্য আমি 2টাকে ইগনোর করব। তো কারেন্টলি আমার অ্যাভেলেবল অপশন হচ্ছে সব এগুলো, যে সবাই সবার সাথে ফাইট করতে পারবে, 1 1 এর 1 1 2 এর সাথে, 3 এর সাথে, 4 এর সাথে। সো এই যে কেসটা যে 1 এর জন্য যে আবার এই সবগুলোকে চেক করতে হচ্ছে, দ্যাটস ওয়াই আমি আরেকটা লুপ চালাচ্ছি। সাপোজ যে এটাও উইল বি লেস দেন অর ইকুয়ালস টু n পর্যন্ত। কেন n পর্যন্ত? রিজন এইটাই, দেখেন এই যে দিস আর দ্য 4 কম্বিনেশনস, সবাই সবার সাথে ফাইট করতে পারে। আচ্ছা এখন কথা হলো এটা যদি আমি দিই যে প্লাস প্লাস দিলাম, ওকে, এখন আমাকে এখানে এই জিনিসটা একটু দেখতে হবে। এখানে একটা কন্ডিশন বলেছিল যে আ ওয়ারিয়ার উইন্স ইফ দেয়ার স্ট্রেংথ ইজ ডিভিজিবল বাই দ্য অপোনেন্ট স্ট্রেংথ। এর মানে যখন 1 নাম্বার ওয়ারিয়ার দিয়ে আমি খেয়াল করছি বা ট্র্যাক রাখছি, সো 1 নাম্বার ওয়ারিয়ারকে আমি আই দিয়ে ট্র্যাক রাখছি। সো বলেছে যে আই নাম্বার ওয়ারিয়ারটা জিততে পারবে তখনই যদি তার স্ট্রেংথ ইজ ডিভিজিবল বাই দ্য অপোনেন্ট স্ট্রেংথ। তো এখানে আমাকে একটা কন্ডিশন, ডিভিজিবলের জন্য আমরা কি করি যে মড করি, মড চেক করে আমি রিমাইন্ডারটা বের করি, সেখানে আমাকে সেম কাজ করতে হবে। দেখেন আমাকে বলেছে যে ওয়ারিয়ার 1 তখনই জিততে পারবে যদি অপোনেন্টের ওয়ারিয়ার 1 এর যে স্ট্রেংথটা সেটা অপোনেন্টের স্ট্রেংথ দ্বারা ডিভিজিবল হয়। তাহলে এখানে কি লিখতে হবে, আমার আই মড জে হবে নাকি জে মড এ হবে বলেন, মানে আই মড জে নাকি জে আই মড মড আই? জে, আই মড জে। আই মড জে। আর বাকিরা কেউ কিছু বলতে চান? আচ্ছা যিনি বললেন আই মরছে, কেন আই মরছে হচ্ছে? কারণ ম্যাম আমাদের ওয়ারিয়র মানে ফার্স্ট ওয়ারিয়র অথবা হুম যার জন্য আমি প্রিন্ট করব সে তো আমার আই হুম ফার্স্টেরটা, হুম। আর যে দিয়ে তো আমি জাস্ট চেক করব যে ও কাদের কাদের বিট করতে পারবে। আচ্ছা এখন এখানে কন্ডিশনে কি বলেছিল, আ ওয়ারিয়ার উইন্স ইফ দেয়ার স্ট্রেংথ ইজ ডিভিজিবল বাই অপোনেন্ট স্ট্রেংথ। এর মানে হচ্ছে আমি উনি যেটা বলেছেন সেটা কারেক্ট। আমি কি করছি, আই কে জে দিয়ে নোট করছি যে আমার এই ওয়ারিয়ার স্ট্রেংথটা যদি আমার অপোনেন্টের স্ট্রেংথ দ্বারা ডিভিজিবল হয়, তা আমি আই মত এইটা একটা চেক করতে হবে যে এইটা ইকুয়াল ইকুয়াল যদি 0 হয়। আচ্ছা এইটা যদি 0 হয় তাহলে কি হবে, তাহলে হচ্ছে সে জিতবে। কে জিতবে? আই জিতবে। আচ্ছা বাট এটার সাথে কিন্তু আমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, একটু আগে আমরা বলেছিলাম না যে নিজে কিন্তু নিজের সাথে খেলতে পারবে না বা নিজের সাথে ফাইট করতে পারবে না। এর মানে 1 1 এর সাথে পারবে না, 2 2 এর সাথে, 3 3 এর সাথে, 4 4 এর সাথে পারবে না। এর জন্য আমি কি করতে পারি, এখানে আমি একটা কন্ডিশন দিই। উনি একভাবে বলেছিলেন জিনিসটা, আমি আরেকভাবে যদি দেখাই, মানে উনি বলেছিলেন আমি চেক করব যে যদি আই এর যে সমান হয় আমি ওই ইটারেশনটাকে স্কিপ করব। আমি ধরেন আমি বললাম যে আই আর জে যদি সমান না হয় তখন আমি ওই কেসটাকে হ্যান্ডেল করবো, মানে যে জিনিসটা আমি স্কিপ করব ওই জিনিসটা আমি লিখলামই না, যেহেতু ওটা আমাকে স্কিপই করতে হচ্ছে আমি ইগনোর করি। আমি কি করব, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে অ্যান্ড আই নট ইকুয়ালস টু জে হয়, এই যে আই নট ইকুয়ালস টু যেটা কেন দিয়েছি, কারণ নিজের সাথে ফাইট করা যাবে না, 1 কখনো 1 এর সাথে ফাইট করতে পারবে না। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তার মানে আমি বলতে পারবো যে আমার আই হচ্ছে প্রথম জিনিস হচ্ছে উইন করেছে। এখানে আউটপুটটা এখন একটু দেখি, দেখেন প্রথমে দেখেন আমার এই কিন্তু নাম্বারগুলো 2 3 4 5। এখন কোয়েশ্চেন থাকতে পারে আপনাদের যে মিস 1 এর জন্য কিছু কেন প্রিন্ট হয়নি, কেন 1 1 মড 1 যদি করি, 1 মড 1 তো করা যাবে না কারণ নিজের সাথে ফাইট করা যায় না। আমি যদি 1 মড 2 করি তাহলে কি হবে, আমার রিমাইন্ডার কিন্তু 0 আসবে না, এর মানে ডিভিজিবল না। 1 মড 2 করলে 1 আসে which is not divisible, 1 mod 3 করলেও 1 আসে which is not divisible. দ্যাটস ওয়াই এখানে 1 এর জন্য কোনো কিছু প্রিন্ট হয়। সো প্রিন্ট হচ্ছে আমার পরের থেকে। কিভাবে প্রিন্ট করছি, এই 2 3 4 5 এগুলো হচ্ছে বেসিক্যালি আমার আই, আর এই যে 1 1 1 এগুলো হচ্ছে আমার জি এর ভ্যালুটা বা ওই যে আমার অপোনেন্টের ভ্যালুটা। সো এখানে আমি যেটা করব, এখানে আমি হচ্ছে প্রিন্ট করব সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, কি লেখা ছিল লাইনটা, আচ্ছা 2 বিটস আই, আচ্ছা 2 বিটস 1, তাহলে হচ্ছে এখানে আমাকে লিখতে হবে আই বিটস জি।
এইটা এটা করলে কি হচ্ছে দেখেন, পুরোটা আমার কাজ আর একটু বাকি আছে। সো এখানে বেসিক্যালি কি হচ্ছে, আমি একটা লুপ চালাচ্ছি যেটা 1 থেকে n পর্যন্ত চলছে। কেন? কারণ আমাকে বলেছে যে nটা ওয়ারিয়ার্স থাকবে 1 থেকে n পর্যন্ত। সো ফার্স্ট আমি n ইনপুট নিয়েছি, 1 থেকে n পর্যন্ত লুপটা চালালাম nটা ওয়ারিয়ার্স বোঝার জন্য। সেকেন্ডে কি করলাম, আমি আরেকটা লুপ চালিয়েছি, এটাও চালিয়েছি 1 থেকে n পর্যন্ত। কেন? কারণ এভরি ওয়ারিয়ার ক্যান ফাইট উইথ অল আদার ওয়ারিয়ার্স, সবগুলো ওয়ারিয়ারের সাথে ফাইট করতে পারে। এর জন্য আমি এখানে আরেকটা লুপ চালিয়েছি যেটাও সেম ভাবে 1 থেকে n পর্যন্তই চলছে। কিন্তু এখানে একটা কেস আছে যে নিজে তো নিজের সাথে ফাইট করা যায়। এর জন্য আমি এখানে একটা কন্ডিশন দিয়েছি যে যদি i is not equals to j হয়, মানে 1 আর 1 সেম যদি না হয়, বা i আর j এর ভ্যালুটা যদি সেম না হয়, এটা একটা কেস। অলসো আমাকে বলেছিল কি যে উইন করতে হলে আমার আমার যে পাওয়ারটা বা আমার যে স্ট্রেংথটা সেটা ডিভিজিবল বাই আমার অপোনেন্টের স্ট্রেংথ হতে হবে। সো দ্যাটস ওয়াই আমি এই জিনিসটা কন্ডিশন দিয়েছি। আমরা স্ট্রেংথ বের করার জন্য মডুলাস ডিভিজিবল বের করার জন্য মড করি। সো মড করে চেক করলাম যে যদি রিমাইন্ডারটা 0 আসে, দ্যাট মিনস হচ্ছে আমার ও হচ্ছে উইন করবে। কে উইন করবে? আই উইন করবে। তো আই কাকে উইন বা কাকে লুজ করছে বা কাকে বিটস করছে, সেটা হচ্ছে বেসিক্যালি জে কে বিটস করছে। সো এর জন্য আমি এই জিনিসটা প্রিন্ট করলাম। এটার সাথে দেখেন আমার আউটপুটে কিন্তু আরেকটা জিনিস প্রিন্ট হয়েছিল, টোটাল উইন্স। তো টোটাল উইন্সটা কোথা থেকে আসছে? টোটাল উইন্স দেখেন, টোটাল উইন্স হচ্ছে 5, মানে প্রত্যেকটা মিলিয়ে যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটাই হচ্ছে আমার 5। এর মানে আমি বলেন আমি তো একটা কাউন্টার লাগবে যেটার মধ্যে আমি উইনটাকে ক্যালকুলেট করব। তো ধরেন এখানে একটা ভ্যারিয়েবল দিই, ইন্ট উইন ইকুয়ালস টু 0। ইনিশিয়ালি উইন হচ্ছে 0, যখন এই কন্ডিশনটা স্যাটিসফাই করেছে এর মানে কি আমার একটা উইন হয়েছে। তো তখন আমি কি করব, আমার উইন নামে যে ভ্যারিয়েবলটা আছে সেটা প্লাস ইকুয়ালস টু 1 বা প্লাস প্লাস যেটাই লিখেন না কেন, দিস ইজ বেসিক্যালি ইয়োর ফার্স্ট কোড। আমি অলমোস্ট না বলে পুরোটাই লিখে দিয়েছি, জাস্ট এখানে ইনটা বাকি রেখেছিলাম, আর সবই কমপ্লিট করে দিয়েছি। দেখেন, কারো কোয়েশ্চেন থাকলে এই টাস্কে বলতে পারেন যে মিস এখানে বুঝি নেই, আবার এক্সপ্লেন করেন। আচ্ছা, কেউ কিছু বলছেন না, আই এম অ্যাজিউমিং আপনাদের কারো কোনো ইস্যু নেই। যদি ইস্যু না থাকে আমরা নেক্সট টাস্কটাতে যাই। ওকে, এটা দেখি কি বলেছে। Students at Hero Academia must complete missions and earn points in order to pass a grade. একটা হিরো একাডেমিয়া আছে, ওখানে কিছু স্টুডেন্ট আছে, ওদের হচ্ছে একটা মিশন কমপ্লিট করতে হবে অ্যান্ড পয়েন্ট পেতে হবে ইন অর্ডার টু পাস আ গ্রেড, একটা গ্রেড পাস করার জন্য। The homeroom teacher of a class A1 wants to identify the top performer and give them a badge of honor. মানে ওই যে মিশনগুলোর মধ্যে যে স্টুডেন্টটা টপ পারফর্ম করবে তাকে আইডেন্টিফাই করতে হবে অ্যান্ড তাকে একটা ব্যাজ দেওয়া হবে। আচ্ছা, তারপর কি বললো? হি প্রোভাইডস ইউ উইথ দ্য নাম্বার অফ স্টুডেন্টস অ্যান্ড নাম্বার অফ মিশনস দিজ স্টুডেন্টস কমপ্লিটেড অ্যান্ড। আচ্ছা, একটু ভেঙে ভেঙে পড়ি। দেখেন ফার্স্টে কি বলেছে যে আমার যে হোম টিউটরটা আছে সে আমাকে কি দিয়েছে, আমাকে হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস দিয়েছে, মানে আমার যে একাডেমিটা আছে ওখানে টোটাল কয়জন স্টুডেন্ট আছে সেটাই ইনপুট দিয়েছে ফার্স্টে। সেকেন্ড দিয়েছে হচ্ছে টোটাল কয়টা মিশনস আছে। আচ্ছা, কি বলেছে? দ্য নাম্বার অফ স্টুডেন্টস, দ্য নাম্বার অফ মিশনস দিস স্টুডেন্টস কমপ্লিটেড, মানে ওই যতগুলো স্টুডেন্ট আছে ওরা যতগুলো মিশন কমপ্লিট করেছে ওটার নাম্বারটা আমাকে ইনপুট দিয়েছে। আচ্ছা, তারপর কি বলেছে? অ্যান্ড ফর ইচ স্টুডেন্ট গিভস ইউ হাউ মেনি পয়েন্টস দে কালেক্টেড অন ইচ অফ দিস মিশন। আচ্ছা, এটাকে যদি একটু সিম্পল করে বলি, ধরেন আমার স্টুডেন্ট আছে হচ্ছে 5 জন, ঠিক আছে? সো আমাকে ইনপুট হিসাবে নিতে হবে হচ্ছে ফার্স্টে 5, যে টোটাল স্টুডেন্ট কয়জন। ধরলাম আমার মিশন আছে হচ্ছে 3টা। সো আমি ফার্স্টে ইনপুট নিয়েছি হচ্ছে স্টুডেন্ট কয়টা টোটাল, সেকেন্ড ইনপুট নিয়েছি হচ্ছে মিশন কয়টা টোটাল। এরপরে কি বলেছে যে ফর ইচ স্টুডেন্ট, ওই যে 5 জন স্টুডেন্ট, ফর ইচ স্টুডেন্ট গিভস ইউ হাউ মেনি পয়েন্টস দে হ্যাভ কালেক্টেড। এর মানে হচ্ছে যেহেতু মিশন 3টা, তো স্টুডেন্ট 1 মিশন 1-এ কত পয়েন্ট পেয়েছে, মিশন 2-তে কত পয়েন্ট পেয়েছে, মিশন 3-তে কত পয়েন্ট পেয়েছে, এভাবে আলাদা আলাদা করে দিচ্ছি। সো এই যে দেখেন স্যাম্পল ইনপুটটা একটু দেখি তাহলে ভালো বুঝতে পারবো। তো ফার্স্টে স্টুডেন্টটা নিয়েছে টোটাল কয়টা স্টুডেন্ট, দেন নিয়েছে টোটাল কয়টা মিশন, এগুলো ইনপুট নিল। তারপর কি করেছে যে স্টুডেন্ট 1 যেহেতু 3টা মিশন, সো স্টুডেন্ট 1 প্রত্যেকটা মিশনে কত করে করে পয়েন্ট পাচ্ছে সেটাও ইনপুট নিচ্ছে। সিমিলারলি স্টুডেন্ট 2 কতগুলো করে পয়েন্ট পাচ্ছে সেটাও নিচ্ছে, অ্যান্ড সেম ফর স্টুডেন্ট 3 আসবে।
এটা হচ্ছে আমার ইনপুটের কাজ। আচ্ছা, তারপর কি বললো, রাইট আ জাভা কোড টু ক্যালকুলেট ইচ স্টুডেন্টস এভারেজ পয়েন্ট অ্যান্ড হেল্প দ্য টিচার ফাইন্ড দ্য টপ পারফর্মার। আচ্ছা, আমার কাজ হচ্ছে এই যে স্টুডেন্টগুলো যে পয়েন্টগুলো পাচ্ছে, এই স্টুডেন্টের পয়েন্টগুলোর অ্যাভারেজ আমাকে বের করতে হবে। অলসো অ্যাভারেজ বের করার পরে কোন স্টুডেন্টটার পয়েন্টটা সবচেয়ে বেশি সেটা আমাকে বের করতে হবে, কারণ যে স্টুডেন্টের পয়েন্ট বেশি সেই স্টুডেন্টটাই হচ্ছে আমার টপ পারফর্মার। আচ্ছা, এখানে একটা জিনিস লেখা যে অল স্টুডেন্টস রিসিভ পয়েন্টস ফর অল মিশনস, মানে আমি ধরে নিচ্ছি যে যতগুলোই মিশন আছে সব স্টুডেন্টই হচ্ছে সবগুলো মিশনে কিছু না কিছু হলেও পয়েন্ট পেয়েছে, মানে এমন নেই যে কেউ 0 পেয়েছে, কিছু না কিছু হলেও সে পয়েন্ট পেয়েছে। আচ্ছা, তো এই টাস্কটা আসেন একটু স্টেপ বাই স্টেপ এখন দেখি। প্রথম কাজ হচ্ছে ইনপুট নিয়ে, আমাকে দুটো ইনপুট নিতে হবে, একটা হচ্ছে স্টুডেন্ট সংখ্যা আর একটা হচ্ছে আমার মিশন সংখ্যা। তো আমি লিখি ওকে, তো এটা থাকুক, আমি এটা ওখানে কপি করে নিয়ে আসি। আচ্ছা, তো ধরলাম আমাকে ফার্স্টে স্টুডেন্ট সংখ্যা নিতে হবে। অ্যান্ড স্টুডেন্ট সংখ্যা, একটা জিনিস দেখেন কোয়েশ্চেনে স্পেসিফিক করে বলে দিয়েছে স্টুডেন্ট সংখ্যাকে এস এ স্টোর করছি অ্যান্ড মিশন সংখ্যাকে এম এ স্টোর করছি। সো আপনাকে কিন্তু এখানে ভ্যারিয়েবল যেভাবে দেওয়া আছে ওভাবেই নিতে হবে। সো আমার স্টুডেন্ট সংখ্যার জন্য আমি একটা এস নামে ভ্যারিয়েবল কনসিডার করি। এই যে এস হচ্ছে একটা ভ্যারিয়েবল থাকবে, সেম ভাবে হচ্ছে আপনি এম একটা ভ্যারিয়েবল নেবেন, ইনপুট, এখানে একটা ইনপুট নেবেন। আমি যে সেভাবে লিখছি সুডো কোড লিখছি। তো আপনি একটা এস ভ্যারিয়েবল নেবেন ইনপুট আকারে, আরেকটা হচ্ছে এম ইনপুট নেবেন, নিলাম। আচ্ছা, এরপর আমাকে কি বলেছে যে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য প্রত্যেকটা মিশনে সে কত পয়েন্টস পাচ্ছে সেটা আমাকে বের করতে হবে। তো প্রথম জিনিস হচ্ছে আমাকে আগে দেখতে হবে কয়টা স্টুডেন্ট। যদি স্টুডেন্ট হয় 3টা, তাহলে কি হবে, স্টুডেন্ট 3টার জন্য সেম কাজ করব, স্টুডেন্ট 1-এর জন্য একবার করব, স্টুডেন্ট 2-এর জন্য একবার করব, 3-এর জন্য একবার করব। এর মানে আই হ্যাভ টু, আমাকে এখানে একটা লুপ চালাতে হবে, এখানে আমাকে একটা লুপ চালাবো। যে লুপটা চালাবো, ধরলাম সেই লুপটাকে আমি স্টার্ট করছি আই দিয়ে। আই হচ্ছে আমার 1 থেকে স্টার্ট করলাম, আমি স্টার্ট করেছি আই এর ভ্যালু 1, দিস ইজ মাই ফার্স্ট লুপ। আচ্ছা, আমি আইটাকে 1-4 থেকে স্টার্ট করেছি, আই উইল বি লেস দেন অর ইকুয়ালস টু এস পর্যন্ত। কেন এস পর্যন্ত নিয়েছি, কারণ নর্মালি চিন্তা করেন আমার যদি একজন স্টুডেন্ট থাকে, একজন স্টুডেন্টের জন্য মিশন সবগুলো মিশনের মার্কস নেব, আবার সেকেন্ড স্টুডেন্টের জন্য সবগুলো মিশনের মার্কস নেব, থার্ড স্টুডেন্টের জন্য সবগুলো মিশনের মার্কস নেব। তো এইভাবে যতগুলো স্টুডেন্ট আছে সবগুলো স্টুডেন্টের জন্য আমাকে মিশনের মার্কস বা পয়েন্টসটা নিতে হবে। দ্যাটস ওয়াই আমি একটা ফার্স্ট লুপ চালাচ্ছি যেটা আমার স্টুডেন্টের অ্যামাউন্ট বরাবর চলবে। এর জন্য আমি একটা লুপ চালিয়েছি যেটা i ইকুয়ালস টু 1 থেকে স্টার্ট করে i ইজ লেস দেন অর ইকুয়ালস টু এস পর্যন্ত যাবে, এটা আমার ফার্স্ট একটা লুপ। আচ্ছা, এখন এটা থেকে মনে করেন i এর ভ্যালু যদি 1 হয়, i যখন হচ্ছে আমার 1 হবে, i যখন হচ্ছে আমার 1 হচ্ছে তখন আমি বোঝাচ্ছি এটা আমার স্টুডেন্ট নাম্বার 1। i যখন 2 হবে তখন বোঝাবো স্টুডেন্ট নাম্বার 2। আচ্ছা, এখন স্যাম্পলটা দেখেন, যখন আমি স্টুডেন্ট 1 নিচ্ছি মানে i এর ভ্যালুটা যখন 1, তখন আবার কি করছি, স্কোর ইনপুট নিচ্ছি। আমি স্কোর কয়টা ইনপুট নিয়েছি, 3টা। কেন 3টা, কারণ মিশন ছিল হচ্ছে 3টা। ঠিক আছে, সেম ভাবে যখন আমার i এর ভ্যালুটা 2 মানে 2 নাম্বার স্টুডেন্টের জন্য যখন আমি কাজ করছি, তখনও দেখেন আমি ইনপুট নিয়েছি মিশনের ভ্যালু 3টা। কেন 3টা, কারণ হচ্ছে টোটাল মিশনস ছিল হচ্ছে 3। এর মানে আমাকে এই যে মিশনের পয়েন্টসটা যে ইনপুটে নিচ্ছি, এই পয়েন্টসটা বেসিক্যালি আমি যে বারবার ইনপুটে নিচ্ছি, এটার জন্য আমাকে একটা লুপ চালাতে হবে যেটা বেসিক্যালি নাম্বার অফ মিশনস বরাবর চলবে। যদি এমন হতো যে মিশনের ভ্যালু 5, তাহলে কিন্তু এখানে 5টা করে ভ্যালু থাকতো, এই যে এভাবে কিন্তু 5টা করে ধরেন ভ্যালু থাকতো। যেহেতু এখানে মিশনের ভ্যালু আছে আমার 3, দ্যাটস ওয়াই এখানে সে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য 3টা করে মার্কস নিচ্ছে বা 3টা করে পয়েন্ট নিচ্ছে। এর মানে আমাকে এখানে আরও আরেকটা লুপ চালাতে হবে। সো এটা তো ছিল আমার আউটার লুপ যেটা আমি স্টুডেন্ট বরাবর চালিয়েছি। এখানে আমাকে আরেকটা লুপ দেখতে হবে, যে লুপটা ধরলাম আমি যে থেকে মানে যে ইটারেটর দিয়ে ট্র্যাক করছি, ইট উইল স্টার্ট ফ্রম 1 থেকে স্টার্ট করছি, আর যেটা শেষ হবে কোথায় বলেন তো কেউ, মিশন নাম্বারে। মিশন পর্যন্ত। সো যে উইল বি লেস দেন অর ইকুয়ালস টু মিশন। সো একটা লুপ চালাচ্ছি আমি স্টুডেন্ট বরাবর,
কারণ যতগুলা স্টুডেন্ট আছে সবগুলা স্টুডেন্টের জন্য আমাকে এই জিনিসটা করতে হবে। আর আরেকটা লুপ চালাচ্ছি হচ্ছে আমি মিশন বরাবর, কারণ যতগুলা মিশন ততগুলা পয়েন্টস আমাকে ইনপুট নিতে হবে। সো দিজ আর মাই টু লুপস, একটা আউটার লুপ, একটা হচ্ছে আমার ইনার লুপ। এখন এই ইনার লুপের ভেতরে কি আমি যে ইনপুটগুলো নিচ্ছি না, একবার 10 নিচ্ছি, 9 নিচ্ছি, 8 নিচ্ছি, এর জন্য কি করব, আমাকে একটা ইনপুট নিতে হবে, মানে ওই যে স্ক্যানার, ওই কাজ করতে হবে, মানে স্ক্যানারে যেভাবে ইনপুট নেই সেই কাজ করতে হবে। অ্যান্ড এখানে দেখেন নাম্বারগুলো কিন্তু সব ইন্টিজারে আছে। সো আমি কি করলাম, ধরেন আমি স্কোর নামের একটা ভ্যারিয়েবলের মধ্যে ওই ইনপুট নিলাম, স্কোর ইকুয়ালস টু ইনপুট, এই ইনপুটটা নিব। এই ইনপুটটা কি বোঝাচ্ছে, স্কোরটা বোঝাচ্ছে কার স্কোর, প্রত্যেকটা স্টুডেন্টের মিশন 1 এর স্কোর, মিশন 2 এর স্কোর, মিশন 3 এর স্কোর, এভাবে। আচ্ছা, যেমন ধরেন এই কেসে যখন আমি ফার্স্ট টাইম লুপটা চলবে তখন স্টুডেন্ট নাম্বার হচ্ছে 1 নাম্বার স্টুডেন্টের জন্য সে স্কোর 1 বা এই যে 10 ইনপুট নিল। সেকেন্ডে কি হবে, সেকেন্ড বার যখন লুপটা ঘুরবে তখন স্টুডেন্টের সেকেন্ড মিশনের মার্কসটা নিবে। আর এখানে যেমন দেখেন এখানে একদম এভাবেই দেওয়া আছে না, তো আমি যদি এক্স্যাক্টলি এভাবেই করতে চাই তো বেসিক্যালি আপনাকে এভাবে প্রিন্ট করতে হবে। এখানে প্রিন্ট লিখতে হবে যে স্কোরস অফ স্টুডেন্ট, আচ্ছা স্টুডেন্টের নাম্বার যে 1 2 3 4, এটা কোন ভ্যারিয়েবল দিয়ে ট্র্যাক করছি এখানে, দিস ওয়ান, রাইট, কারণ আইটাকে চালাচ্ছে স্টুডেন্ট বরাবর। সো ফার্স্টে এই লাইনটা যে প্রিন্ট হয়েছে এটার জন্য এই কাজটা করেছি, যে স্কোরস অফ স্টুডেন্ট আই, এটা করলে হচ্ছে এই লাইনটা প্রিন্ট হবে। দেন এই লাইনটা প্রিন্ট হওয়ার পরে আমি মিশন বরাবর একটা লুপ চালালাম, অ্যান্ড এই লুপের ভেতরে আমি এই স্কোরটাকে ইনপুট নিচ্ছি। তো এই স্কোরটাকে যখন আমি এভাবে ইনপুট নিব, ধরেন ব্র্যাকেট সহ দেখাই, এটাকে যখন ইনপুট নিব এই পুরাটা বেসিক্যালি আমার এই লুপটা শেষ হবে। সেই লুপের মধ্যে আমি বেসিক্যালি ইনপুট নিব। এখন কথা হচ্ছে আমাকে কিন্তু শুধু ইনপুট নিয়ে শেষ করে দিলে হবে না, আমাকে বলেছিল কি যে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য অ্যাভারেজ পয়েন্ট ক্যালকুলেট করতে। এর মানে 10 প্রথমবার 10 দিল, 10-এর সাথে আমি 9 যোগ করব, আবার ওই 19-এর সাথে আমাকে 8 যোগ করতে হবে, অ্যান্ড যোগ করার পর তাদের অ্যাভারেজটা আমাকে বের করতে হবে। সো যেহেতু আমাকে অ্যাভারেজ ক্যালকুলেট করতে হচ্ছে, সো অবভিয়াসলি আমার কি লাগবে, আমার হচ্ছে সামেশন লাগবে, সামেশন বের করতে হবে, অলসো হচ্ছে আমার অ্যাভারেজের জন্য ক্যালকুলেশন করতে হবে। কেউ আমাকে বলেন তো, আমি যদি এখন একটা সাম ধরি, সাম ইকুয়ালস টু 0, আচ্ছা এখানে ডেটা টাইপটা দেখাই, সাম হচ্ছে আমার ইন্টিজার ডেটা টাইপের হবে, আর অ্যাভারেজটা কিন্তু আমার ডাবল ডেটা টাইপের হবে, এদিকে ইকুয়ালস টু 0.0। এখন আমাকে কেউ একজন একটু বলেন যে এই যে আমি সাম অ্যান্ড অ্যাভারেজটাকে যে ডিফাইন করেছি, এই সাম বা স্পেসিফিকভাবে যদি সামের কথাই বলি, এই যে সামটাকে আমি ডিফাইন করেছি, এই সামটাকে কি 7 নাম্বার লাইনে এখানেই ডিফাইন করতে হবে নাকি অন্য কোথাও ডিফাইন করতে হবে? ম্যাম এইখানে ডিফাইন করলে লুপের লাস্টে আমার আবারও সামকে 0 করতে হবে অ্যাভারেজ ক্যালকুলেট করার পর। আর তাছাড়া যদি আমি 9 নাম্বারের পরে মানে লুপের ভেতরে অ্যাড করি তাহলে কিছুই করা যাবে না। আচ্ছা ভেরি গুড। দেখেন উনি কি বললেন যে আমি যদি 7 নাম্বার লাইনে লিখি, আচ্ছা এটার ইস্যুটা কি হবে এটা আগে ফার্স্টে দেখি, এখানে করি। ধরুন আমি একটা স্কোর পেলাম, ইউজার আমাকে ফার্স্ট ইনপুট দিলে হচ্ছে 10, তো আমাকে কি করতে হবে, অ্যাভারেজ বের করার জন্য সাম ক্যালকুলেট করতে হবে। সো আমি লিখলাম সাম প্লাস ইকুয়ালস টু স্কোর, সো 10টা যোগ হলো। পরের বার লুপটা ঘুরবে, পরের বার লুপ ঘুরে সে কি করবে, 9 নিবে, সো সামের সাথে 10-এর সাথে 9 যোগ হয়ে 19 হবে। এরপরে কি করবে, সে আবার 19-এর সাথে 8 যোগ করে সাম হবে। আচ্ছা, তো এইটা করার পরে যে যখন এই লুপটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আমাকে এই লাইনটা প্রিন্ট করতে হবে। কেন, এই লাইনটা দেখেন, এই যে অ্যাভারেজ যে পয়েন্টটা এটা কিন্তু 3বার প্রিন্ট হয়েছে। কেন 3বার প্রিন্ট হয়েছে, কারণ 3টা স্টুডেন্ট ছিল, ঠিক আছে, 3টা স্টুডেন্ট যেহেতু ছিল এর মানে হচ্ছে এই প্রিন্ট স্টেটমেন্টটাকে অবশ্যই আমাকে এই ফার্স্ট লুপের ভেতরে প্রিন্ট করতে হবে। যেহেতু এই লুপটা 3বার ঘুরেছে, দ্যাটস ওয়াই এই জিনিসটাকে আমার এই ফার্স্ট লুপের ভেতরে প্রিন্ট করতে হবে। এখন মনে করেন আমি এখানে প্রিন্ট করলাম যে অ্যাভারেজ পয়েন্ট অফ স্টুডেন্ট 1কে স্টোর করেছি হচ্ছে এই যে আই ভ্যারিয়েবলে, এই যে যেভাবে আইটা দিয়েছিলাম, সো সেমভাবে অ্যাভারেজ পয়েন্ট অফ স্টুডেন্ট 1, দেন হচ্ছে আমি অ্যাভারেজটা লিখবো। আচ্ছা এখন অ্যাভারেজটা লেখার জন্য আগে আমাকে অ্যাভারেজটা ক্যালকুলেট করতে হবে। সো আমি যেটা করতে পারি, অ্যাভারেজ ইকুয়ালস টু সাম ডিভাইডেড বাই
নাম্বার অফ মিশনস। কেন? কারণ যতগুলা মিশনস ততগুলা পয়েন্টস, তাহলে অ্যাভারেজ করতে হলে কি নাম্বার অফ মিশনস দিয়ে ভাগ করতে হবে, যেখানে বেসিক্যালি আপনাকে এই কাজটা করতে হবে। আচ্ছা, একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এখানে কিন্তু আপনার দেখবেন একটা ফ্র্যাকশনাল ইস্যু হবে, কারণ ওই যে আমরা জানি কি একটা ইন্টিজারের সাথে একটা ইন্টিজারকে ডিভাইড করলে অ্যান্সারটা সবসময় ইন্টিজার চলে আসে। তো তখন দেখবেন কি আপনাদের এই সেকেন্ডটার জন্য আউটপুটে 9 আসছে, 9.67 আসছে না। এটার জন্য যেটা করতে পারেন, বেটার হয় হচ্ছে আপনি সামটাকেও ডাবলে কনভার্ট করে নেন। আদারওয়াইজ ইস্যু কি হবে, যেমন ধরেন আমি যদি এখানে আসে কত, এখানে যোগ করলে আচ্ছা এটা খেতে হবে, এখানে কত আসে 29। তো আমি যখন 29কে 3 দিয়ে ভাগ করছি তখন কিন্তু আমার অ্যান্সারটা একটা ডেসিমেল নাম্বার আসছে। তো কী হবে, আমার ডেসিমেলের পরের যে পার্টটা সেটা কিন্তু অলরেডি বাদ হয়ে যাচ্ছে। আপনি বলতে পারেন যে মিস অ্যাভারেজ তো আমি ডাবলে নিয়েছি, তো সমস্যা কি, ওটা তো ডাবলে কনভার্ট হচ্ছে। বাট ডাবলের জিনিসটা অ্যাকচুয়ালি এভাবে হচ্ছে যে 29 ডিভাইডেড বাই 3, এটা আমি যদি এই কাজটা করি যে 29কে আমি 3 দিয়ে ডিভাইড করি, তাহলে কত হবে, 9 পয়েন্ট সামথিং আসার কথা, বাট ও বেসিক্যালি কী করছে, ও 9 দেখাচ্ছে। ওকে যখন আমি অ্যাভারেজে রাখবো তখন কি হবে, এই 9টাই বেসিক্যালি 9.0তে হয়ে যাবে। বাট আমার আউটপুটে কিন্তু 9.0 নেই, আউটপুটে কিন্তু আছে আমার 9.67। এর মানে আপনি যখন ডিভাইড করছেন, ডিভাইড করার আগে আপনাকে ডাবলে কনভার্ট করে নিতে হচ্ছে। আইদার আপনি সামটাকেও ডাবল হিসেবে ধরতে পারেন, অথবা আমরা কিন্তু কাস্টিং জিনিসটা শিখেছি, ঠিক আছে, এই কাজটাও করতে পারেন, যে এভাবে কাস্ট করে নেবেন, যে আমি সামটাকে ডাবলে কাস্ট করে তারপরে এম এর সাথে ডিভাইড করছি। যদি এভাবে করে না তাহলে আপনার ওই অ্যান্সারের ভুল আসবে না, আদারওয়াইজ দেখবেন অ্যান্সারে ওই ফ্র্যাকশনাল পরে ভ্যালুতে কিছু মিসম্যাচ আসছে। আচ্ছা, এখন আসি। সো এখান থেকে ধরেন আমি অ্যাভারেজটা ক্যালকুলেট করলাম, ভেরি গুড। তো এখানে আমি প্রিন্ট করব কি, অ্যাভারেজ পয়েন্ট অফ স্টুডেন্ট আই, মানে স্টুডেন্ট 1 স্টুডেন্ট 2, দেন প্রিন্ট হবে হচ্ছে আমার অ্যাভারেজের ভ্যালুটা। তো যেভাবে আছে অ্যাভারেজের ভ্যালুটা আমি এভিজি ভ্যারিয়েবলে স্টোর করেছি। সো এই জিনিসটা জাস্ট স্যাম্পল আউটপুটটা চেক করেন, ওটার সাথে আমি মিলিয়ে এখানে লিখেছি এই জিনিসটাই, যে অ্যাভারেজ পয়েন্ট অফ আই এর ভ্যালু কখনো 1 হবে 2 হবে। সো আমার স্টুডেন্ট 1 এর অ্যাভারেজ পয়েন্ট হচ্ছে আমি এভিজি ভ্যারিয়েবলে স্টোর করব। আচ্ছা, এখন যেটা সমস্যা হবে, যেটা একটু আগে উনি বলেছিলেন, ধরেন আমার এই লুপটা, এটা তো আমার আউটার লুপ, এই পুরোটা কাজ করলো স্টুডেন্ট 1 এর জন্য। এখন সেম কাজটা কি সে স্টুডেন্ট 2 এর জন্য করবে, স্টুডেন্ট 3 এর জন্য করবে। এখন মনে করেন আমি যখন স্টুডেন্ট 2 এর জন্য কাজ করব, সো স্টুডেন্ট 2 এর জন্য কি হবে, এই ইনার লুপটা আবার চলবে, সে কী করবে, স্কোরগুলোকে আবার ইনপুট নেবে। সমস্যাটা হবে এইখানে, সে সাম কি হবে, আগের স্টুডেন্টের যে সামের ভ্যালু তার সাথেই হচ্ছে নতুন স্টুডেন্টের পয়েন্টগুলোকে যোগ করবে। এর মানে এই যে এগুলো যোগ করার পর যে ভ্যালুটা আসছিল প্রথম স্টুডেন্টের জন্য, এটার সাথেই সে আবার 9 যোগ করবে, 10 যোগ করবে, 10 যোগ করবে। কিন্তু আমি যেটা চাচ্ছি না, আমি চাচ্ছি কি আমি প্রত্যেকটা স্টুডেন্টের স্কোরগুলোকে ইন্ডিভিজুয়ালি সাম করব। এর জন্য যেটা করতে পারেন, আফটার ক্যালকুলেটিং দ্য এভারেজ, আপনি বা ধরেন এই যে এখানে যে প্রিন্ট করেছি, আপনি এই সামটাকে আবার রিসেট করে ফেলতে পারেন। তাহলে কি হবে, এইখানে যে সাম যোগ করে প্রথম স্টুডেন্টের যে স্কোরগুলো এসেছিল, ওই স্কোরগুলোকে আমি আবার রিসেট করে এখানে সামটাকে 0 বানিয়ে ফেলেছি। এটা করলে বেনিফিট কি হচ্ছে, পরের বার যখন আমি সেকেন্ড স্টুডেন্টের স্কোরগুলো ইনপুট নিচ্ছি তখন 0-র সাথে 9 যোগ হচ্ছে, 10 যোগ হচ্ছে, 10 যোগ হচ্ছে, আগের ভ্যালুগুলো আর থাকছে। আইদার আপনি এটা করতে পারেন, দিস ইজ ওয়ান ওয়ে, অথবা আপনি যদি বলেন যে না মিস আমি রিসেটের কাজটা আলাদা করে করব না, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই যে সাম যেটাকে আমি নিয়েছিলাম 7 নাম্বার লাইনে, এটাকে 7 নাম্বার লাইনে না নিয়ে এটাকে আমি এইখানে ডিফাইন করব। তাহলে কি হবে, যখনই লুপটা ঘুরবে প্রথম স্টুডেন্টের জন্য শুরুতেই সামটা 0 হয়ে যাবে, যখন আবার সেকেন্ড স্টুডেন্টের জন্য ঘুরবে শুরুতেই সামটা আমার 0 হয়ে যাবে। তো এই কাজটা করলে আপনার অ্যাভারেজ বের করার কাজটুকু হয়ে যাবে, আপনার এই ফার্স্টের 3টা লাইন আউটপুট সুন্দর মতো চলে আসবে। আচ্ছা, এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে থাকলে বলতে পারেন। ম্যাম, আমরা যদি ওখানে ডাবল নেই, আমাদের অ্যাভারেজটা কিন্তু 9.6666, মানে অনেক বড় একটা আচ্ছা, ভ্যালু আসে, ইভেন হ্যাঁ, ফ্লোট নিলেও। তো আচ্ছা, ওইটা কি সেটার করতে? জন্য কি করতে পারেন, ভালো একটা কোয়েশ্চেন করেছেন। আমরা প্রিন্টএফ মেথডটা ফাংশনটা জানি। আচ্ছা, ধরেন আমি দেখাই। ইয়েস ম্যাম, জানি। আচ্ছা, তো এই যে আমার কাছে একটা প্রিন্টএফ থাকে, সিস্টেমটা আউট প্রিন্ট, আমরা প্রিন্ট আছে, প্রিন্ট এলএন আছে, আর একটা প্রিন্ট এফ আছে।
প্রিন্টএফ ইউজ করে আমি এই কাজটা করতে পারি যে আমি ফ্র্যাকশনের পরে বা দশমিকের পরে কয়টা ঘর নিতে চাচ্ছি। যেমন এখানে দেখেন দশমিকের পরে কিন্তু দুইটা ঘর, দুইটা ডিজিট আছে। এই জিনিসটা হ্যান্ডেল করার জন্য আমি এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি। ধরেন আমি লিখি পুরোটা লাইন যে অ্যাভারেজ পয়েন্ট অফ স্টুডেন্ট, একটা লাইন লিখছি, হয়তো বুঝবেন না অনেকে কি লিখছি, এক্সপ্লেইন একটু পরে করছি। average point of student 1 percentage of dot 2f then backslash n কমা দিয়ে হচ্ছে i আর হচ্ছে avg। এই যে দেখেন উপরের লাইন থেকে আমি প্রিন্ট করি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ln, এভাবেও ইউজ করতে পারে। অথবা আমি যদি ফ্র্যাকশনের পরের পার্টটাকে কনসিডার করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাকে এই লাইনটা লিখতে হবে। এখন এখানে কি করলাম? ম্যাম এটা কি আমরা এক্সামে ইউজ করতে পারবো? এটা থিওরি ক্লাসে আমাদের পড়ায়নি। আচ্ছা, অবশ্যই ইউজ করতে পারবেন, এটা কিন্তু স্লাইডে ছিল। ঠিক আছে, এটা ইউজ okay. করতে হতেই পারে। অনেক টাস্কে দেখবেন কি ফ্র্যাকশনের পরে আমাকে কিছু হ্যান্ডেল করতে হয়, তখন এটা ইউজ করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এখানে কিভাবে জিনিসটা কাজ করলো এটা একটু দেখি। দেখেন আমি যখন প্রিন্ট এফ ইউজ করি, এই প্রিন্ট এফটা কি করে, বেসিক্যালি আমার একটা আউটপুটকে ফরম্যাট করার জন্য এই প্রিন্ট এফ মেথডটা ইউজ করি। ফরম্যাট করা মানে হচ্ছে সাজানোর জন্য। এখন ধরেন আমি আমার ডেটা টাইপ তো ডিফারেন্ট ডেটা টাইপের হতে পারে, মানে কোনো ভ্যালু আইদার ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে, ডাবল হতে পারে, স্ট্রিং হতে পারে। সো আমরা পার্সেন্টেজ অফ ডি যদি লিখি, এটার মানে হচ্ছে ও এক্সপেক্ট করছে যে যেইখানে পার্সেন্টেজ অফ ডিটা লিখেছি এইখানে একটা ইন্টিজার ভ্যালু বসবে। উপরেরটার সাথে কম্পেয়ার করে দেখেন কি আছে, যে অ্যাভারেজ পয়েন্ট অফ স্টুডেন্ট এতটুকুতে আমি অ্যাজ ইট ইজ লিখলাম, তারপরে যে একটা স্পেস আছে সেটাও আমি দিয়েছি। তারপরে কি আমার আই এর ভ্যালুটা লেখা উচিত, অ্যান্ড আইটা কি ছিল, একটা ইন্টিজার টাইপের ভ্যালু ছিল 1 2 3 4। সো এই 1 2 3 4 কে লেখার জন্য বেসিক্যালি এখানে আমি পার্সেন্টেজ অফ ডি দিয়েছি। আচ্ছা, এখানে পরে একটা কোলন কেন দিয়েছি, কারণ এই যে একটা কোলন আমার আউটপুটে ছিল, এই যে দেখেন একটা আউটপুটে কোলন ছিল না, কোলনের পরে একটা স্পেস ছিল, ওই জিনিসটার জন্যই আমি এখানে অ্যাডিশনাল একটা কোলন দিয়েছি আর স্পেস দিয়েছি। আচ্ছা, এরপর কি ছিল, এরপর চাচ্ছিলাম আমি অ্যাভারেজের ভ্যালুটা লিখতে। এখন অ্যাভারেজ যেটা, সেটা একটা ডাবল নাম্বার। ঠিক আছে, সো ডাবল হতে পারে, সেটা একটা ফ্লোট হতে পারে। যদি ডাবল বা ফ্লোট মেনশন করতে চাই, আই নিড টু রাইট পার্সেন্টেজ অফ এফ। পার্সেন্টেজ অফ ডি লিখলে হচ্ছে ইন্টিজার বোঝায়, আর পার্সেন্টেজ অফ এফ দিয়ে হচ্ছে আমি ডাবল বা ফ্লোটকে বোঝাই। এখন আমি যদি শুধু পার্সেন্টেজ অফ এফ লিখি তাহলে সে কি করবে, 9.6666 এভাবে করে পুরাটা দেখাবে। বাট আমি বলছি কি যে না, তুমি 9-এর পরে শুধু দুইটা ঘর হ্যান্ডেল করো বা দুইটা ঘর নিয়ে কাজ করো। এর জন্য আমাকে লিখতে হয় পার্সেন্টেজ অফ ডট টু এফ। ডট টু এফ মানে হচ্ছে ডটের পরে দুইটা ফ্র্যাকশনাল পয়েন্ট না। আমি যদি লিখতাম ডট 5-এর, তাহলে সে কি করতো, ডটের পরে 5টা ফ্র্যাকশনাল পয়েন্ট। তো বেসিক্যালি আপনি দশমিকের পরে যে কয়েকটা ঘর নিতে চাচ্ছেন সেই জিনিসটা লিখবেন। আর এখানে দেখেন অ্যাডিশনাল একটা ব্যাকস্ল্যাশ এন দিয়েছি, কেন, কারণ প্রিন্ট এলএন ইউজ করলে যেরকম কার্সারটা অটোমেটিক্যালি নেক্সট লাইনে চলে আসে, প্রিন্ট এফের বেলায় কিন্তু ওভাবে নেক্সট লাইনে আসে না। আমি যদি নেক্সট লাইনে যেতে চাই সেক্ষেত্রে আমাকে পার্সেন্ট অফ মানে ব্যাকস্ল্যাশ অফ এন এটা দিতে হবে। দ্যাটস ওয়াই পুরোটা জিনিস লিখেছি। আবার বলছি, এতটুকু আমার স্ট্রিং ছিল, এই যে এতটুকু যেতটুকু হাইলাইট করেছি এতটুকু আমি অ্যাজ ইট ইজ লিখেছি, কোনো চেঞ্জ নেই। তারপরে আমাকে আই এর ভ্যালুটা লিখতে হতো। আইটা যেহেতু একটা ইন্টিজার নাম্বার, ওটাকে বোঝানোর জন্য আমি এখানে পার্সেন্ট অফ ডি লিখেছি, এই যে এতটুকু। তারপর আবার কি আছে, এই যে একটা কোলন দিয়ে আবার একটা স্পেস আছে, দ্যাটস ওয়াই আমি এখানে একটা কোলন দিয়ে একটা স্পেস দিয়েছি। তারপর আমি লিখতে চাচ্ছি অ্যাভারেজের ভ্যালুটা। এখন অ্যাভারেজের ভ্যালুটা আমি চাচ্ছি হচ্ছে দশমিকের পর দুই ঘর হ্যান্ডেল করতে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি লিখেছি পার্সেন্ট অফ ডট টু এফ। যদি 3 ঘর নিতে চাইতাম তাহলে লিখতাম আমি পার্সেন্ট অফ 3f 4f যেভাবে হতো। আর এই ব্যাকস্ল্যাশনটা কেন দিয়েছি, কারণ এই লাইনটা প্রিন্ট করার পর কার্সারটা আমার সেম লাইনে থাকবে, বাট আমার তো পরের জিনিসগুলো নেক্সট লাইনে প্রিন্ট করা উচিত, দ্যাটস ওয়াই এখানে আমি পার্সেন্ট অফ এন দিয়েছি। আচ্ছা, এখন কথা হলো এই যে আমি পার্সেন্ট অফ ডি দিয়েছি, এখানে তো বেসিক্যালি আই বসতো। পার্সেন্ট অফ ডট টু এফ দিয়েছি, এখানে তো বেসিক্যালি অ্যাভারেজ বসতো। এর জন্য আমাকে এই কোটেশনটা শেষ করার পরে কমা দিয়ে সিকোয়েন্সিয়ালি ওই ভ্যালুগুলো লিখতে হবে। তো যেহেতু আগে ছিল পার্সেন্ট অফ ডি, মানে আগে আই বসবে, তাই হচ্ছে কমার প্রথমে আই দিয়েছি। যেহেতু এই জায়গাটায় আমার অ্যাভারেজ বসবে, তাই কমা দিয়ে এখানে অ্যাভারেজের ভ্যালু দিয়েছি।
এখন আপনি যদি উল্টা মানে আগে পরে করেন, মানে ধরেন আগে অ্যাভারেজ লিখেন, দেন কমা দিয়ে যদি আপনি আই লিখেন, তখন ভুল হবে। কেন ভুল হবে? এটা তো একটা ডাবল নাম্বার, বাট এখানে আপনি লিখেছেন কি আমি একটা ইন্টিজার চাচ্ছি, তখন কিন্তু মিসম্যাচ হয়ে যাবে। সেম ভাবে এটা তো একটা ইন্টিজার নাম্বার, বাট আপনি কি বলছেন আমি ফ্লোট বা ডাবল চাচ্ছি, মিসম্যাচ হয়ে যাবে। সো এখানে সিকোয়েন্সটা কিন্তু মেনটেন করতে হবে। বলেন এই জায়গাটায় কারো কোয়েশ্চেন আছে কিনা, জাস্ট এই লাইনটাতে। আচ্ছা, এই লাইনটা অনেক ইউজফুল। এই লাইনটা ইউজ করে বেসিক্যালি আপনি হচ্ছে ফ্র্যাকশনের পার্টটা হ্যান্ডেল করতে পারেন। ঠিক আছে, সো এই জিনিসটা দেখবেন আপনারা যখন ওই একদম ফার্স্ট আপনাদের ফ্লো চার্টের পরে যে ইন্ট্রোডাকশন টু জাভা নামে যে স্লাইডটা ছিল, ওই স্লাইডের মধ্যে প্রিন্টএফটা ছিল, প্রিন্টএফের পার্টটা ছিল। সো ওই স্লাইডটা পড়লে আপনারা একটা আইডিয়া পাবেন যে ওখানে কী কাজ হয়। আচ্ছা ঠিক আছে, সো এই পার্টটাই যে যেতটুকু দেখালাম কোড, এতটুকু করলে হবে কি আপনার এই অ্যাভারেজ পর্যন্ত বের হবে, এতটুকু আউটপুট আসবে। কিন্তু আমার কিন্তু আরেকটা পার্ট বাকি আছে। আমাকে বলেছিল যে ওই হোম টিউটরটা আমার যে স্টুডেন্টটা টপ পারফর্ম করছে তাকে একটা ব্যাচ দেবে। মানে কি আমার ওই স্টুডেন্টটা খুঁজতে হবে যার অ্যাভারেজটা বেশি। যেমন দেখেন স্টুডেন্ট 2 নম্বর যে স্টুডেন্টটা তার অ্যাভারেজ কিন্তু 9.67। এর মানে হচ্ছে আমার স্টুডেন্ট 2টা হচ্ছে হাইয়েস্ট মার্কস পেয়েছে, তাহলে ওই হচ্ছে হাইয়েস্ট। আচ্ছা আচ্ছা, আমি যদি ইন দ্য মিন টাইম ডিসকানেক্ট হয়ে যাই, বা আমাকে একটু বলবেন, ঠিক আছে, মানে যদি কথা না শোনা যায়। প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাভারেজকে কম্পেয়ার করবে, এর মানে এই যে প্রিন্ট করলাম, এই প্রিন্ট হয়ে গেল। এরপরে আমি একটা জিনিস কম্পেয়ার করে দেখি যে যদি আমার ইফ আমার এভারেজের ভ্যালুটা যদি ম্যাক্সিমাম থেকে বড় হয়, ঠিক আছে, মানে কারেন্টলি যে অ্যাভারেজটা, ইনিশিয়ালি তো ম্যাক্সিমাম কত ধরেছি, 0 ধরেছি। সো অবভিয়াসলি প্রথমবার কি হবে, আমার অ্যাভারেজটা ম্যাক্সিমাম থেকে অবশ্যই বড় হবে। সেক্ষেত্রে আমি কি করব, ম্যাক্সটাকে আপডেট করে দিব অ্যাভারেজ। আচ্ছা, এটা করলে কি হবে, আমার এখানে যদি আসি আবার একটু, আমার প্রথম স্টুডেন্টের জন্য স্কোর ছিল কত, 9.0। তাহলে কি হবে, আমার ম্যাক্সের মধ্যে 9.0 বসে যাবে। পরের বার যখন লুপটা ঘুরবে তখন কিন্তু আমার অ্যাভারেজের মধ্যে আছে 9.67, তখন ম্যাক্সের মধ্যে কি হবে, 9.67 বসে যাবে। এর পরের বার কি আছে, 8। সো আমার অ্যাভারেজে কত আছে, 8 আছে, আর ম্যাক্সের মধ্যে কত আছে, 9.67। তখন কিন্তু আর এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে না, আর এটা আপডেট হবে। এভাবে করলে কি হবে, আপনি ম্যাক্সিমাম অ্যাভারেজটা বের করতে পারছেন। কিন্তু কথা হচ্ছে আমাকে কি ম্যাক্সিমাম অ্যাভারেজটা বের করতে হচ্ছে, নাকি আমাকে ওই স্টুডেন্টটা বের করতে হচ্ছে যার অ্যাভারেজটা ম্যাক্সিমাম? আমাকে স্টুডেন্টটা বের স্টুডেন্ট। করতে হচ্ছে, রাইট। আচ্ছা, তাহলে আমি কি করতে পারি, তাহলে ধরেন আপনি অ্যাভারেজটা আমি ক্যালকুলেট না করে আপনি ধরলাম ম্যাক্স এস। ম্যাক্স এক্স দিয়ে বোঝাচ্ছি এটা আমার স্টুডেন্টটা, ঠিক আছে। আপনি চাইলে অ্যাভারেজটাও চেক করতে পারেন, আপডেট মানে এখানে ট্র্যাক রাখতে পারেন। আপনি চাইলে হচ্ছে আমার করি, আচ্ছা আমি আরেকটা ভ্যারিয়েবল দিয়ে দেখাই, এটা অ্যাজ ইট ইজ থাকুক, এটা যা আছে সেটাই থাকুক। আমি আরেকটা ভ্যারিয়েবল নেই যেটা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট বোঝানোর জন্য, যেটা দিয়ে আমি অ্যাভারেজটা কম্পেয়ার করছি। সাথে সাথে আমি কি করব, যে স্টুডেন্টের অ্যাভারেজ ওই স্টুডেন্টের নাম্বারটা আমি এখানে স্টোর করে ফেলবো। সো ম্যাক্স এসে বলেন তো কত বসবে, আই বসবে নাকি জে বসবে? আই। আই বসবে, কারণ আই দিয়ে কিন্তু বেসিক্যালি আইটাই কিন্তু ছিল আমার স্টুডেন্ট। সেভাবে করলে ম্যাক্স স্টুডেন্টের মধ্যে আমার আইটা বসে যাবে, বেসিক্যালি যে 2 বসবে, কারণ 2 এর অ্যাভারেজ হচ্ছে সবচেয়ে বেশি। যখন আপনার এই পুরোটা লুপ সব কিছু শেষ হয়ে যাবে, সবার লাস্টে আপনি এই লাইনটা প্রিন্ট করে দিবেন যে স্টুডেন্ট ম্যাক্স এস রিসিভ দ্য ব্যাচ ফ্রম দ্য হোম টিউটর। ঠিক আছে, সো দিস ইজ দ্য ওভারঅল টাস্ক। কেউ যদি না বুঝে থাকে আমাকে কোয়েশ্চেন করতে পারে, এখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট দিবেন। অ্যাগেন আবার বলছি, এখানে আমি যেভাবে কোডগুলো লিখেছি, কোডগুলো কিন্তু এভাবে লিখলে কাজ করবে না। আমি জাস্ট সুডো কোড লিখেছি, এটাকে কিন্তু আপনাকে কোডের ফরম্যাটে যেভাবে লিখি আমরা সিনট্যাক্স ফলো করে ওভাবে কাজ করে করবেন। সেখানে প্রিন্ট করে দিবেন যে ম্যাক্স এস হচ্ছে, ম্যাক্স এস ইজ দ্য উইনার, বা যা আছে যেভাবে আউটপুটে আছে ওভাবে প্রিন্ট করবেন। বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ওকে,
I'm assuming কারো কোনো question নেই. Let's move to the next task. Okay. আচ্ছা, এই টাস্কটা একটু দেখি কি বলেছে যে you are testing secure vaults safe locks. The program should ask for how many pairs of codes to test. আচ্ছা, আমাকে বলেছে যে আমি একটা লক সিস্টেম চেক করব, টেস্ট করতে হবে। আমাকে একটা প্রোগ্রাম লিখতে হবে যেটা কি করবে, হাউ মেনি পেয়ার্স অফ কোডস টু চেক, মানে আমাকে ওই যে আমি যে লকটা চেক করব সো কয়টা পেয়ার চেক করব সেটার ভ্যালুটা আমাকে ইনপুট নিতে হবে এন। ধরেন এন এর ভ্যালু যদি হয় 2, এর মানে হচ্ছে 2টা পেয়ার। এন এর ভ্যালু যদি হয় 3 তাহলে হচ্ছে 3টা পেয়ার। এন এর ভ্যালু যদি হয় 4 তাহলে 4টা পেয়ার। আচ্ছা, তারপর কি বলেছে, দেন ফর ইচ পেয়ার টেক 2 পজিটিভ নাম্বারস। আচ্ছা, এর মানে হচ্ছে n এর ভ্যালু যদি 2 হয় এর মানে আমাকে n এর ভ্যালু যখন 1 মানে n এর ভ্যালু যখন 2 তখন আমি কি করছি, প্রথমবারের জন্য আমি 2টা নাম্বার নিচ্ছি। n এর ভ্যালু যখন আবার বেড়ে বা আমি যেটা দিয়ে ইটারেট করছি, যখন সেকেন্ড টাইম লুপটা ঘুরছে তখন আমি কি করছি, আরো 2টা নাম্বার নিচ্ছি। যখন থার্ড বার লুপটা ঘুরছে তখন আমি আরো 2টা নাম্বার নিচ্ছি। তো বেসিক্যালি n যদি হয় 5, আমি 5বার লুপটা ঘুরবে যখন প্রত্যেকবার 2টা করে নাম্বার নিচ্ছি, মানে ওভারঅল 10টা নাম্বার নিচ্ছি। এভাবে জিনিসটা কাজ করছে। আচ্ছা, কি বলেছে, দেন ফর ইচ পেয়ার টেক 2 পজিটিভ নাম্বারস অ্যান্ড ফাইন্ড দেয়ার জিসিডি ইউজিং দ্য ইউক্লিডিয়ান মেথড। আচ্ছা, এখন জিসিডি বের করতে হবে ইউক্লিডিয়ান মেথড দিয়ে। কিভাবে করব নিচে সুন্দর করে বলা আছে। এখানে দেখি আরেকটা জিনিস বলা, ইফ এনি নাম্বার ইজ 0 or নেগেটিভ প্রিন্ট 0। আচ্ছা, এর মানে হচ্ছে ওই যে আমি যে 2টা নাম্বার নিব, আমাকে বলেছিল কি 2টা নাম্বার নিতে, প্রত্যেকটা টেস্ট কেসের জন্য আমাকে 2টা নিতে হবে। সো ওই 2টা নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বার যদি 0 হয় বা 0 ছোট হয় সেক্ষেত্রে আমার জিসিডি এর ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে 0। আচ্ছা, এতটুকু বললো। এরপর দেখি নিচে কি আছে। ইউক্লিডিয়ান মেথডটা ওটা কি বা কিভাবে ক্যালকুলেট করতে হয় এটা বলা আছে। কি বলেছে, 2 পজিটিভ ইন্টিজার্স এ অ্যান্ড বি। ওই যে আমাকে বলেছিল না যে 2টা পজিটিভ নাম্বার নিতে প্রত্যেকটা পেয়ারের জন্য। তো ধরলাম প্রথম নাম্বারটা হচ্ছে এ, সেকেন্ড নাম্বারটা হচ্ছে বি। অ্যাজিউম এ ইজ গ্রেটার দেন বি। আমি ধরেই নিচ্ছি যে এটা সবসময় বি থেকে বড় হবে। আমি অ্যাজিউম করে নিচ্ছি যে অলওয়েজ আমার এভাবেই কাজ করবে। আচ্ছা, এ হচ্ছে গ্রেটার দেন বি, দেন ডিভাইড এ বাই বি। এর মানে এ কে বি দিয়ে ভাগ করতে হবে অ্যান্ড ফাইন্ড দ্য রিমাইন্ডার, মানে রিমাইন্ডার বা ভাগশেষটা বের করতে হবে। মানে যে মডিউলাস অপারেটর ইউজ করলে কি আমরা রিমাইন্ডারটা পাই, ওই কাজটা বের করতে হবে। দিস ক্যান বি এক্সপ্রেস অ্যাজ এ ইকুয়ালস টু এই জিনিসটা। আচ্ছা, এর মানে হচ্ছে যে এটা হচ্ছে একটা ইকুয়েশন দেওয়া আছে যে এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কিভাবে পাচ্ছি, কোশেন্ট ইন্টু বি প্লাস আর। আচ্ছা, সামনে কি আছে একটু পড়ি তাহলে আর একটু ক্লিয়ার হবে। ইফ আর ইকুয়ালস টু 0, আরটা অ্যাকচুয়ালি কি, আরটা হচ্ছে রিমাইন্ডারটা, মানে আমি এ কে প্রথম নাম্বারকে দ্বিতীয় নাম্বার দিয়ে ভাগ করব, ভাগ করার পর যে ভাগশেষটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার আর। এখন ওই যে ভাগশেষটা বা রিমাইন্ডারটা ওটা যদি 0 হয়, বি ইজ দ্য জিসিডি অফ এ। বি হচ্ছে জিসিডি অফ এ অ্যান্ড বি। মানে আমার কাজ কি ছিল, আমি এ আর বি ইনপুট নিব, তারপর ওদের জিসিডিটা বের করব। তো আমাকে বলেছে যে ভাগ করার পর যদি রিমাইন্ডারটা আমার 0 হয় তাহলে বি হচ্ছে এ আর বি এর জিসিডি, আর তখন কি হবে, আমার লুপটা টার্মিনেট হয়ে যাবে। আর কি লিখেছে, ইফ আর নট ইকুয়ালস টু 0, এর মানে ভাগ করার পর যদি রিমাইন্ডারটা আমার 0 না আসে তখন কি বলেছে, রিপ্লেস এ উইথ বি অ্যান্ড বি উইথ আর। এ কে বি দিয়ে রিপ্লেস করব, বি কে আমি আর দিয়ে রিপ্লেস করব অ্যান্ড রিপিট দ্য প্রিভিয়াস স্টেপ। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা একটু দেখি। ধরেন আমাকে এন হিসেবে ইনপুট দিয়েছে হচ্ছে 3, ঠিক আছে। যে প্রথম ইনপুট কি ছিল, এন হচ্ছে দুই কয়েকটা পেয়ার ওই ভ্যালুটা, সো এন হচ্ছে ইনপুট দিল আমাকে 3। এর মানে কি আমার 3বার হচ্ছে 2টা করে নাম্বার নিতে হবে। আচ্ছা, তো ধরেন, আচ্ছা এটা ওইটা বোঝায় না একটা জিনিস, এখানে ধরে নিচ্ছি এখানে জাস্ট একটা কেসের জন্য দেখাচ্ছে, ঠিক আছে। একটা কেসেরই ডিফারেন্ট পার্ট দেখাচ্ছে, কয়বার লুপটা ঘুরছে সেটা দেখাচ্ছে। এন এর ভ্যালু 3 না এখানে, এটা এন এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে। একটা কেস যদি দেখি, ধরেন আপনি প্রথমবার এন এর ভ্যালু সাপোজ 1, আমার প্রথমবার আমি কি করছি, 2টা নাম্বার নিয়েছি। আমি এ নিলাম হচ্ছে 48, বি নিলাম হচ্ছে 80। আমাকে কি বলেছিল, এ কে বি দিয়ে ভাগ করার পর রিমাইন্ডারটা বের করতে হবে। সো এ মড বি করলে আমার রিমাইন্ডার আসে হচ্ছে 12। আমাকে দেন চেক করতে বলেছিল যে আমি রিমাইন্ডারটা বের করার পর যদি রিমাইন্ডারের ভ্যালুটা 0 হয়ে যায়
তখনই বেসিক্যালি আমি জিসিডিটা পেয়ে যাচ্ছি আর লুপটাকে থামিয়ে ফেলবো। এর মানে আর হচ্ছে এই মডিউলাসের কাজটা করব না। কিন্তু যদি রিমাইন্ডারটা আমার 0 না হয়, মানে যে যেমন এই কেসে কি হয়েছে, রিমাইন্ডার কিন্তু 0 আসেনি, তখন কি বলেছি, রিপ্লেস এ উইথ বি, মানে এ বসে যাবে বি এর জায়গায়, আর বি বসে যাবে এর জায়গায়, আর বসে যাবে বি এর জায়গায়। তো দেখেন আপনার ইনিশিয়ালি এ ছিল 48, বি ছিল 18, রিমাইন্ডার করলে আসছে হচ্ছে 12। এখন কি বলেছি যে বিটা বসে যাবে এ এর জায়গায়। তো পরের বার দেখেন এ কি হয়ে গিয়েছে, বি এর ভ্যালুটা, আর এই যে রিমাইন্ডারটা সেটা বসে গিয়েছে আমার বি এর জায়গায়, জাস্ট রিপ্লেস করছি। আচ্ছা, তারপর কি করব, আবার সেম প্রসেস, এ কে বি দিয়ে মড করব। 18কে 12 দিয়ে মড করলে রিমাইন্ডার আসে হচ্ছে 6, আসলো। এখন আবার চেক করলাম 6 কি 0 না, যেহেতু 0 না, তখন আমি কি করব, আবার ওই আগের মতো কাজ করব। কি করতে হবে, আমাকে বি এর যে ভ্যালুটা, এই যে 12, এই 12কে হচ্ছে আমার এতে বসাতে হবে, আর এই যে রিমাইন্ডার যে 6 এসেছিল এটাকে বসাতে হবে আমার বিতে, বসালাম। দেন আমি আবার মডিউলাস করব। যেহেতু 12কে 6 দিয়ে মড করার পর রিমাইন্ডারটা এখন আমার 0 চলে আসছে, এর মানে তখন আমাকে কি বলেছিল, যখন রিমাইন্ডারটা 0 চলে আসবে, বি ইজ দ্য জিসিডি অফ এ এন, তখন বি এর যে ভ্যালুটা সেটাই বেসিক্যালি হচ্ছে জিসিডি। সো যেহেতু বি এর ভ্যালুটা এখানে আমার কত আছে, 6 আছে, সো দিস ইজ বেসিক্যালি দ্য ভ্যালু অফ জিসিডি, তখনই আমার লুপটা থেমে যাবে। আচ্ছা, এখন আসেন, কোয়েশ্চেনটা আশা করি বোঝা উচিত। এখন আমরা এইটাকে একটু স্টেপ বাই স্টেপ সলভ করি, এখানে অনেকগুলা কাজ আছে, একটু স্টেপ বাই স্টেপ দেখি। আচ্ছা, তো প্রথম কাজ হচ্ছে আমি ইউজার থেকে একটা ইনপুট নিব, উইচ ইজ বেসিক্যালি এন। আচ্ছা, আমি একটা এন ইনপুট নিই। আচ্ছা, আগের মতো উপরের পোর্শনগুলোকে কপি করে নিয়ে আসি। ওকে, সো আমি ফার্স্ট একটা এন ইনপুট নিই, এন ইকুয়ালস টু ইনপুট, এখানে ইনপুট নেবেন যেভাবে ইনপুট নিতে হয়। আচ্ছা, নিলাম। সেকেন্ড কাজ কি বলেছিল, যে আমাকে দেন ফর ইচ পেয়ার, এন বেসিক্যালি বোঝাচ্ছে নাম্বার অফ পেয়ার, তারপর বলেছে দেন ফর ইচ পেয়ার টেক 2 পজিটিভ নাম্বারস, আমাকে প্রত্যেকটা পেয়ারের জন্য 2টা করে নাম্বার নিতে হবে। তাহলে এন এর ভ্যালু যদি হয় 5, তাহলে 10টা নাম্বার ইনপুট, মানে লুপটা 5 বার ঘুরবে, প্রত্যেকবার 2টা করে নেবে। এর মানে কি আমাকে একটা লুপ চালাতে হবে। এখানে একটা লুপ চালাই, ফর লুপ ধরলাম এটা i ইকুয়ালস টু 1 থেকে স্টার্ট করছি, ঠিক আছে। দেন এই আইটা যাবে হচ্ছে আমার i will be less than or equals to n, কারণ যতগুলা পেয়ার ততবার আমাকে 2টা করে নাম্বার নিতে হবে। সো এটা হচ্ছে আমার ফার্স্ট লুপ, চালালাম। আচ্ছা, এখন লুপের ভেতরে কি করতে হবে, লুপের ভেতরে হচ্ছে আমাকে 2টা করে নাম্বার নিতে হবে। সো আমি একটা a ইনপুট নিই, কারণ এই যে এখানে যেহেতু ab দিয়ে দেখিয়েছে, তো ধরেন আমি ab দিয়ে কনসিডার করব। সো একটা a ইনপুট নিলাম, a ইকুয়ালস টু ইনপুট, এ একটা ইনপুট নিয়েছি, সেম ভাবে বি আরেকটা ইনপুট নেব। এই যে আবার বলছি, সেই লুপটা কেন চালালাম, কারণ আমাকে বলেছে যতগুলা পেয়ার ততবার 2টা করে ইনপুট নিতে হবে। সো এটার জন্য আমি একটা লুপ চালালাম, এই যতগুলা পেয়ার এটা বোঝার জন্য। দেন আমি কি করলাম, 2টা ইনপুট নিলাম। আচ্ছা, এখন আমার কাজ কি, আমার কাজ কিন্তু জিসিডি বের করা। যেহেতু জিসিডি বের করতে হবে, আমি একটা ভ্যারিয়েবল নিই, যে ভ্যারিয়েবলটার মধ্যে আমি জিসিডিকে স্টোর করব। আমি একটা ভ্যারিয়েবল ধরি জিসিডি ইকুয়ালস টু 0, ইনিশিয়ালি 0 দিয়ে স্টোর করেছি। আচ্ছা, এখন আমি প্রথম যে কন্ডিশনটা আমাকে বলেছিল, যে যদি 2টা নাম্বারের মধ্যে, যে এখানে দেখেন একটা লাইন বলেছিল না, যে ইফ এনি নাম্বার ইজ 0 অর নেগেটিভ, সেক্ষেত্রে হচ্ছে আমার প্রিন্ট করতে হবে 0, এর মানে আমার জিসিডিটা হয়ে যাবে 0। তো এখানে ধরেন আমি লিখি একটা কন্ডিশন, যে যদি এ ইজ লেস দেন অর ইকুয়ালস টু 0 হয়, মানে 0 সমান বা 0 থেকে ছোট হয়, অথবা 2টা থেকে যে কোনো একটা বলেছে, কিন্তু দ্যাটস ওয়াই অর অপারেটর ইউজ করছি। যদি বিও সিমিলারলি 0 থেকে ছোট বা সমান হয়, সেক্ষেত্রে আমি বললাম যে জিসিডি ইকুয়ালস টু 0। এটা যদি আমার এই মধ্যে থেকে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করে, আমি জিসিডির ভ্যালুটা হয়ে যাবে 0। এখন এইটা যদি না হয়, মানে নাম্বার 2টা ভ্যালিড নাম্বার, 0-র বড় একটা নাম্বার, সেক্ষেত্রে দেখেন আমাকে কিন্তু কয়েকটা জিনিস বারবার করতে হচ্ছে। কি কি বারবার করতে হচ্ছে, একটু এই এক্সাম্পলটাতে আসি। এখানে দেখেন প্রথমে এ ছিল 48, বি ছিল 18, আর হচ্ছে আমার এই মডিউলাসের ভ্যালু বা রিমাইন্ডারটাকে আমি এখানে স্টোর করেছি।
সো আমার কাজ কি ছিল, আমার কাজ সেকেন্ড স্টেপে কি করেছি, প্রথম কাজই হচ্ছে আমি মড করা। সো ধরলাম আমি মড করার জন্য একটা ভ্যারিয়েবল নিই আর আর এর মধ্যে আমি মড করে রাখছি রিমাইন্ডারটা। সো আমরা মড কিভাবে বের করি, রিমাইন্ডার আর উইল বি ইকুয়ালস টু এ মড বি। এটা করলে আমি মড করলাম, এই যে 48কে 18 দিয়ে আমি মড করলাম। আচ্ছা, মড করার পরে আমাকে আবার কি বলেছিল যে আমাকে চেক করতে হবে যে ও যদি 0 না হয় সেক্ষেত্রে আমি কি করব, বি যত আছে কারেন্টলি সেটা আমার এতে বসে যাবে, আর এই যে মড করার পরে যে অ্যান্সারটা পেয়েছি সেটা আমার বিতে বসে যাবে। এর জন্য দেখেন আমি কি লিখলাম, এ ইকুয়ালস টু বি, মানে বি এর যে ভ্যালুটা আছে সেটা আমার এতে বসে যাবে, আর আর এর যে ভ্যালু বা মড করার পর যে ভ্যালুটা পেয়েছি সেটা আমার বিতে বসে যাবে। বলেন তো এই তিনটা লাইন যে লিখেছি এর কেউ কি আছে এটা বুঝি না কি করেছি? এটা না বুঝলে একটু কোয়েশ্চেন করেন। আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে কোয়েশ্চেন করছেন না ঠিক আছে, বাট এই জিনিসগুলো কিন্তু আপনাদের মিড টার্মে ইনক্লুডেড, ঠিক আছে? সো আপনারা কোয়েশ্চেন করছেন না, আমি অ্যাজিউমিং আপনারা বুঝতে পারছেন যে কি হচ্ছে না হচ্ছে। যদি না বুঝেও কোয়েশ্চেন না করেন তাহলে কিন্তু আপনাদের জন্য সামনে বিপদ, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবো। কোথাও কিছু না বুঝলে আমাকে বলতে হবে জিনিস বুঝি নাই, আবার রিপিট করেন। আচ্ছা, তো এখানে জাস্ট কি করলাম, আমাকে এই কাজটাই রিপিটেডলি করতে হচ্ছে যে আর দিয়ে আর এর মধ্যে আমি কি করছি, একে বি দিয়ে মড করে রিমাইন্ডারটা স্টোর করছি, তারপর আমি এর বি এর যে ভ্যালুটা সেটা এতে স্টোর করছি, আর রিমাইন্ডারের যে ভ্যালুটা সেটাকে আমি বিতে স্টোর করছি। এখন এই তিনটা ম্যাম লাইন একটা কোয়েশ্চেন, বলেন। এইখানে তো আমরা এটা চেক করি নাই যে এটা বি থেকে বড় কিনা, আচ্ছা না হলে তো এখানে, আর অলওয়েজ জিরো, আচ্ছা এখানেও যে অথবা বলেছিল না অ্যাজিউম করে নিতে যে এ ইজ গ্রেটার দেন বি, সো দ্যাটস ওয়াই আমি এই জিনিসটা চেক করি না। বাট আপনি যদি চান আলাদা করে একটা কন্ডিশন দিয়ে চেক করে নিতে পারেন। ধরেন আপনি ম্যাম ইফে, স্যাম্পল ইনপুটে প্রথমটাই এরকম, ও আচ্ছা প্রথমটা। প্রথমেই আছে এভাবে, ইয়েস ম্যাম, কোথায় বাবা? এই যে প্রথমটা 40 পরেরটা 50, প্রথমটা ছোট পরেরটা বড়। ও আচ্ছা, প্রথমটা ছোট পরেরটা বড়। আচ্ছা, ম্যাটার করবে কি? জি ম্যাম ম্যাটার করে। আচ্ছা, তো তাহলে কন্ডিশন দিয়ে দিই, কোনো সমস্যা নেই। ধরেন এখানে কন্ডিশন দিয়ে দিই যে যদি এ ইজ গ্রেটার দেন বি হয়, তখন আমি এই ইয়েস। কাজটা করছি, ঠিক আছে? এভাবে আলাদা করে হ্যান্ডেল করে দেবো যে ধরে নিচ্ছি যে এ যদি গ্রেটার দেন বি। আচ্ছা আচ্ছা, করলাম। আর তাহলে উল্টা কাজটা করতে হবে, যদি বি গ্রেটার দেন এ হয় তাহলে সেম ভাবে জাস্ট রিপ্লেস করে ফেলবো। আই গেস এটা ম্যাটার করার কথা না, ঠিক আছে? মেবি ম্যাটার করার কথা না, দেখি তো। ম্যাম ম্যাটার করে, আমি এটা আগেই করে? করছিলাম তখন আচ্ছা না, সব হ্যাঁ, জিরো আসছে। হ্যাঁ ম্যাম। আচ্ছা না, মানে আমি যখন করেছি আমার আবার জিরো আসেনি, আমার অ্যান্সার কারেক্ট এসেছিল। আচ্ছা মেবি তাহলে হয়তো হতে ম্যাম আমি পারে। ডিফারেন্টলি করছি তো এই আচ্ছা কারণে। হ্যাঁ, সেটা হতে পারে, কারণ আমি যখন করেছি আমার মানে আমি অ্যাকচুয়ালি আউটপুট মানে স্যাম্পেলে চেক করি নাই যে প্রথমটা যে ছোট, আমি এভাবেই নর্মাল করেছি, বাট আমার মিলেছিল। আচ্ছা সমস্যা নেই, আপনি চাইলে এভাবে আলাদা করে চেক করে নিতে পারেন যে আমি অ্যাজিউম করে নিচ্ছি যে আমার প্রথম নাম্বারটা হচ্ছে বড়, সেক্ষেত্রে আমি এই কাজটা করব। আর যদি প্রথম নাম্বারটা বড় না হয় সেকেন্ড নাম্বারটা বড় হয় তখন এইটারই জাস্ট উল্টা কাজটা করব, ঠিক আছে? আচ্ছা, তো এখন ধরেন এই কাজটা আমি করলাম। এখন কথা হচ্ছে এই যে কাজটা, এই যে তিনটা লাইন, এই তিনটা লাইন কিন্তু আমাকে রিপিটেডলি করতে হবে, এমন না যে একবার করেই শেষ। এই তিনটা লাইন আমাকে রিপিটেডলি করতে হবে। কখন কতক্ষণ পর্যন্ত করতে হবে, এখানে একটা জিনিস বলে দিয়েছিল যে যতক্ষণ পর্যন্ত আমার আরটা জিরো না হয়, এই যে যতক্ষণ পর্যন্ত আর নট ইকুয়ালস টু জিরো ততক্ষণ পর্যন্ত আমি এই প্রসেসটা রিপিট করতে থাকবো। কিন্তু যখনই আমার আরটা জিরো হয়ে যাবে তখন হচ্ছে আমার এই প্রসেসটা থামিয়ে দিতে হবে, অ্যান্ড তখনই হচ্ছে আমি জিসিডির ভ্যালুটা আপডেট করবো। সো এখানে কিন্তু আমাকে আরেকটা লুপ চালাতে হবে। এখানে আমি একটা ওয়াইল লুপ চালাই যে আর নট ইকুয়ালস টু জিরো, মানে যতক্ষণ পর্যন্ত আরটা আমার জিরো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই কাজটা করব, ঠিক আছে? এই প্রসেসটা আমি কন্টিনিউয়াসলি ততক্ষণ পর্যন্ত করব। যখন হচ্ছে আমার আরটা জিরো হয়ে যাবে আমার কাজ হচ্ছে জিসিডিটাকে আপডেট করা, আমি জিসিডিটাকে আপডেট করব। আচ্ছা এখন বলেন তো, এখানে একটা জিনিস বলা আছে যে যখনই আরটা জিরো হয়ে যাবে বি ইজ দ্য জিসিডি অফ এ অ্যান্ড বি। আমি যদি এখানে বি লিখি তাহলে কি হবে, ঠিকঠাক মতো আসবে? বলুন তো একটু চিন্তা করে।
কেউ কি বলতে পারবেন এখানে বি লিখলে একটা সমস্যা হবে এখানে? আচ্ছা আমি বলেই দিলাম, বি লিখলে অলওয়েজ 0 আসবে অ্যান্সারটা। কেন 0 আসবে? আচ্ছা এখানে দেখেন তো, আমি এই স্যাম্পলটাই দেখি। এই যে আমি কি করছি, আমি প্রত্যেকবার এই যে এই 3টা কাজ করলাম না, ধরেন আমার এই যে আমার ধরেন আর ইনিশিয়ালি ছিল যে এই স্টেপে আর এর ভ্যালু ছিল হচ্ছে 6, তো আমি 6 চেক করলাম, 6 তো আমার 0 সমান না, ঠিক আছে লুপে আসলো, লুপে এসে কি করবে, ওই যে ইয়া করবে মডিউলাস করবে, তাহলে কি হচ্ছে 12কে 6 দিয়ে মড করলো, তো 12কে 6 দিয়ে মড করার পর রিমাইন্ডারের মধ্যে এখন কত বসে গিয়েছে, আর এর মধ্যে বসে গিয়েছে কিন্তু 0। আচ্ছা বসলো, তারপর কি করছি, এর মধ্যে বি বসাচ্ছি আর বি এর মধ্যে আর বসাচ্ছি, সো এর মধ্যে বি মানে কত, আমার এর মধ্যে 6 বসে যাবে, এই যে এই জিনিসটা, আর বি এর মধ্যে কি বসে যাচ্ছে, বি এর মধ্যে বসে যাচ্ছে 0, সো এই যে 0। এখন দেখেন বি কিন্তু এখানে 0 হয়ে গেল না, কারণ আমি এই জিনিসটা আপডেট রিপ্লেস করেছি। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, এই যে রিপ্লেসের আগে যে ভ্যালুটা ছিল সেইটাই তো বেসিক্যালি হচ্ছে আমার ইয়াটা জিসিডিটা। তো বেসিক্যালি আপনি এখানে এর ভ্যালুটা যদি স্টোর করেন, কারণ এর মধ্যে কি আছে, এর মধ্যে কিন্তু আমার 6 আছে, কারণ 6 ইজ বেসিক্যালি দ্য জিসিডি। এই যে 6টা, এই 6টাকে মাত্র আগে কোথায় ছিল, আগে কিন্তু আমার এতে ছিল, কেন, কারণ পরের বার ইটারেশনে আমি ওকে কি করেছি 6 mod 0 করছিলাম, তো এখানে কিন্তু এতে 6 ছিল, তাই জিসিডিটাকে এখানে আমি এ দিয়ে স্টোর করছি। যারা বুঝিনি তাদের জন্য এই পার্টটা আবার দেখাচ্ছি। দেখে ধরেন আমার আর এর ভ্যালু কারেন্টলি আছে হচ্ছে 6, এই যে 6, এই কাজটা করলাম, তো আর এর ভ্যালু যখন আমার 6 আর ইকুয়ালস টু 6 আছে, সো আমি চেক করলাম যে 6 তো নট ইকুয়ালস টু 0, ঠিক আছে কন্ডিশন ঢুকলো, ভিতরে আসলাম, সো ভিতরে এসে আমার এতে আছে মনে করেন হচ্ছে 12 আগের স্টেপে, ঠিক আছে এতে আছে হচ্ছে 12, সেখানে লিখলাম 12 আর এ ইকুয়ালস টু 12, আর বিতে আছে হচ্ছে আমার 6 বসালাম। আচ্ছা এখন দেখেন আমি যখন ওদেরকে মড করছি, 12 mod 6 করলে বেসিক্যালি আর এ কত বসে যাচ্ছে, আর এ কিন্তু এখন আমার 0 বসে যাচ্ছে, সো আর এর মধ্যে এখন আছে হচ্ছে কারেন্টলি 0, সেখানে 0 বের হলো। পরের বার আমি কি করছি, এর মধ্যে বসাচ্ছি বি কে, এর মানে এর মধ্যে 6 বসে যাচ্ছে, সো এই লাইনের পর এ হয়ে যাচ্ছে আমার 6, আর বি এর মধ্যে বসাচ্ছি আমি আর কে, সো এই লাইনের পর বি কিন্তু হয়ে যাচ্ছে আমার আর উইচ ইজ 0, এই যে 0, দ্যাটস ওয়াই বিটা কিন্তু আমার 0 হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যদি জিসিডি ইকুয়ালস টু বি লিখেন, তখন দেখবেন অলওয়েজই আমার 0টা প্রিন্ট হবে। ইন দ্যাট কেস আপনার জিসিডিটা হবে হচ্ছে আমার এ, কারণ এটাই বেসিক্যালি আমার যে রিপ্লেসের আগে, কারণ আমি তো বি এর ভ্যালুতে একে স্টোর করেছিলাম, সো বিফোর আপডেটিং দ্য ভ্যালু অফ বি, আমি হচ্ছে ওই ভ্যালুটাকে যেহেতু এর মধ্যে স্টোর করেছিলাম, দ্যাটস ওয়াই এটাই হচ্ছে আমার জিসিডি। সো এই পুরাটা করলে আপনার এই জিসিডিটা ক্যালকুলেট হয়ে যাবে। তারপর কি করবেন, আপনি সবার লাস্টে প্রিন্ট করে দিবেন যে আমার জিসিডি আছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে এই জিনিসটা কিন্তু আমার রিপিটেডলি করতে হচ্ছিল, এর মানে আপনার এই যে লুপটা, এই লুপটা যতবার ঘুরবে ততবার প্রিন্ট করতে হবে, তাহলে আপনার এই লুপের ভেতরে মানে আপনি লুপ শেষ করে যদি প্রিন্ট করেন তাহলে কিন্তু আউটপুট একবার আসবে, বাট আমার কিন্তু আউটপুট একবার আসছিল না, আমার আউটপুট কিন্তু প্রত্যেকটা পেয়ারের জন্য আলাদা আলাদা আসছিল। সেই জন্য আমি কি করব, এই যে প্রিন্ট স্টেটমেন্টটা, এই প্রিন্ট স্টেটমেন্টটাকে আমি আউটার লুপের ভেতরে লিখবো, মানে এই যে ফর লুপটা লিখেছিলাম এই ফর লুপের ভেতরে লিখবো, সেখানে কি প্রিন্ট করব হচ্ছে পেয়ার। আচ্ছা এখানে আসলে আমরা প্রিন্টএফ যদি দেখাই, পেয়ার, দেন কি লিখবো, আমি 1 2 3 লিখতে চাচ্ছি, এটা কত পার্সেন্ট অফ ডি দিতে হবে, দেন একটা কোলন দিতে হবে, দেন জিসিডি দিতে হবে, দেন ইকুয়াল দিয়ে জিসিডি এর ভ্যালুটা দিতে হবে, যেটাও হচ্ছে একটা ইন্টিজার, তাই পার্সেন্ট অফ ডি দিতে হবে এইটা। তারপর কি করব, দুইটা পার্সেন্টের ডি এর জায়গায় যে ভ্যালুগুলো বসাতে চাচ্ছি তাদেরকে কমা কমা দিয়ে লিখবো। তো প্রথম পার্সেন্ট অফ ডি এর জায়গায় আমি বসাতে চাচ্ছি 1 2 3 4, যেটা কোথায় আছে, আমার আইতে আছে, দ্যাটস ওয়াই এখানে আমি লিখলাম আই। আর সেকেন্ড পার্সেন্ট অফ ডি এর জায়গায় বেসিক্যালি আমি জিসিডি এর ভ্যালুটা লিখতে চাচ্ছি, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে আমি লিখলাম হচ্ছে জিসিডি। এটা করলে লুপটা আমার বারবার ঘুরবে, আর হচ্ছে আপনি নেক্সট লাইনে যাওয়ার জন্য এখানে একটা ব্যাকস্ল্যাশ দিতে পারেন। আমি পুরোটা কোড এখানে আবার দেখাচ্ছি, কেউ যদি কোনো পার্ট না বুঝে থাকেন আমাকে একটা কোয়েশ্চেন করেন, জিনিস এখানে বুঝিয়ে নেই আবার বলেন। এই যে দিস ইজ বেসিক্যালি দ্য ওভারঅল সুডো কোড।
ম্যাম এইভাবে করলে কন্ডিশনটা চেক করা লাগবে না, কারণ এ আর বি সোয়াপ হয়ে যায় যদি এ ছোট হয় অ্যান্ড বি বড় হয়। আচ্ছা প্রথম আপনার, আচ্ছা while বুঝ, লুপেই আচ্ছা প্রথম while লুপে, হ্যাঁ বলেন বলো কি যিনি বলছিলেন। প্রথম while লুপেই আর কি এ অ্যান্ড বি এর ভ্যালু সোয়াপ হয়ে যায়, এই কারণে কন্ডিশনটা চেক করতে হয় না এইভাবে করলে আর কি। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, হ্যাঁ দ্যাটস ওয়াই হচ্ছে আমি যখন বললাম না যে আমি যখন কন্ডিশনটা চেক করে নিই Yes, ma'am. তখন উইদাউট চেকিং দ্য কন্ডিশন ওটা কাজ করছি। আচ্ছা বলেন, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এখানে? একটা জিনিস বলেন তো, আমি আর কে তো এখানে ডিফাইন করছি, এখানে আমি আর কে চেক করছি কিভাবে? আর নামে কোনো ভ্যারিয়েবল আছে? আমাকে এখানে একটা এরর দিবে না? Yes, ma'am. তাহলে কি করতে হবে? আর কে আগে একটা আর কোনো ক্রিয়েট একটা করতে আর হবে। ডিফাইন করে নিতে হবে, সেখানে মনে করেন আমি আর ইকুয়ালস টু যে কোনো কিছু ধরতে পারি, আমি নেগেটিভ নাম্বার ধরলাম। ঠিক আছে, কেন নেগেটিভ নাম্বার ধরছি? কারণ ওই যে একই আমাকে কোয়েশ্চেনে বলেছে কিন্তু দুটো পজিটিভ নাম্বার নিচ্ছি। কোয়েশ্চেনে কিন্তু একটা দেয়া মেনশন ছিল যে আমি এ আর বি যে ইনপুট নিচ্ছি দুইটাই হচ্ছে পজিটিভ, এর মানে আমার রিমাইন্ডারের ভ্যালু কখনো নেগেটিভ হবেই না। দ্যাটস ওয়াই আমি ইনিশিয়ালি ধরে নিয়েছি আর হচ্ছে নেগেটিভ। তারপর হচ্ছে আমি এইভাবে চেক করে করে কাজটা করি। আপনি এখানে অন্য কিছু, এখানে যে -1ই ধরতে হবে এমন কিছু না, আপনি যে কোনো ভ্যালু ধরতে পারেন আপনার ইচ্ছা। ধরেন -7 ধরলাম, ইটস কমপ্লিটলি ফাইন। কোয়েশ্চেন আছে কারো এখানে? আচ্ছা আই গেস নেই। আমাদের আরেকটা কোডিং আরেকটা ট্রেসিং আছে, আমরা এর পরের কোডিংটাতে যাই। ওকে, আচ্ছা কি বলেছে যে at Nimbus Tech the HR analytics team is studying the stress level of a particular employee over W number of weeks। মানে স্ট্রেস লেভেল আমি ক্যালকুলেট করছি কিছু এমপ্লয়ীদের W নাম্বার অফ উইকে। Each week, the employee takes on a task more difficult than the previous week। মানে টাস্ক যে করে ধরেন প্রথম সপ্তাহে যে ডিফিকাল্টিটা, নেক্সট সপ্তাহে হচ্ছে তার ডিফিকাল্টিটা বা স্ট্রেস লেভেলটা আরও বেড়ে যাচ্ছে। আচ্ছা, ডিফিকাল্ট দ্যান দ্য প্রিভিয়াস উইক অ্যান্ড অ্যাডস অন টু হিজ ওয়ার্কলোড। যেমন আমাদের জন্য যেটা হয় যে আমরা আগের উইকের অ্যাসাইনমেন্টে কাজ করি না, এই উইকে আবার অ্যাসাইনমেন্টের প্রেশার চলে আসে, সেম জিনিস যে আগের উইকের যে প্রেশারটা সেটা হচ্ছে এই উইকের প্রেশারের সাথে অ্যাড হয়ে যাচ্ছে। আচ্ছা, দিস ইচ উইকস ওয়ার্ক লোড আপ টু উইক ডব্লিউ ইজ সাবস্ট্রাক্টেড টু ফাইন্ড হিজ স্ট্রেস লেভেল, টোটাল স্ট্রেস লেভেল। আচ্ছা, এখানে কি বলেছে যে প্রত্যেকটা উইকে ধরেন উইক 1 এর স্ট্রেস লেভেল ওটার সাথে উইক 2 এর স্ট্রেস লেভেল যোগ হচ্ছে। সো এরকম করে যোগ করার পরে আমি যে ওভারঅল স্ট্রেস লেভেলটা বের করার জন্য আমি কি করছি, ওই আমার স্ট্রেসগুলোকে মাইনাস করছি। মানে উইক 1 এর স্ট্রেস লেভেল সেটার সাথে যোগ করেছি কি উইক 1 + 2, তারপরে উইক 1 + 2 + 3, এভাবে যোগ করার পর ওভারঅল স্ট্রেস লেভেলটাকে বের করার জন্য আমি তাদেরকে আবার সাবস্ট্রাক্ট করছি। যেমন বলেছে ফর উইক 1 দ্য ওয়ার্কলোড ইজ 1। আচ্ছা, for week 2 is the sum of workload of previous week and this week's new project। এর মানে আগের ওয়ার্কলোড ছিল 1 আর নতুন প্রজেক্টের ওয়ার্কলোড হচ্ছে 2, কারণ এটা উইক 2। এরপর উইক 3 তে যখন আসলাম তখন এটাও সেম, আগের কত ছিল, আগের ছিল হচ্ছে 1 + 2, এটার সাথে কি যোগ হচ্ছে আমার এই উইকের স্ট্রেসটা যোগ হচ্ছে। সিমিলারলি ডাব্লিউ যখন উইক নাম্বার যখন ডাব্লিউ, তখন আগের সবগুলো প্রজেক্টের প্রেশারের সাথে সাথে আমার এই উইকের প্রেশারটাও যোগ হচ্ছে। সো বেসিক্যালি এই টাস্কে আমার দেখেন একটা সিরিজ আছে, সিম্পল কথায় উপরে অনেক কিছু লেখা আছে, এটা সিম্পল জিনিস হচ্ছে আমাকে এখানে একটা সিরিজ আছে। আমার কাজ হচ্ছে এই যে স্ট্রেস লেভেল বা এসটিআরএল এই যে ভ্যারিয়েবলটা আছে, এই ভ্যারিয়েবলটার ভ্যালুটা বের করতে হবে, যেটার জন্য আমাকে এই ইকুয়েশনটা বের করতে হবে। মানে এই ইকুয়েশনটাকে যোগ বিয়োগ করে যে টোটাল অ্যান্সারটা আসে ওই অ্যান্সারটাই আমাকে প্রিন্ট করতে হবে। কি বলেছে, রাইট আ জাভা প্রোগ্রাম, জাভা কোড ফর দ্য এইচআর টিম টু ফাইন্ড দ্য স্ট্রেস লেভেল অফ দ্য এমপ্লয়ি when given W number of weeks। আচ্ছা, তো আমার এই যে স্যাম্পল ইনপুট আছে ডাব্লিউ, তো ডাব্লিউ ইনপুট নিব 4, যখন 4 হচ্ছে তখন স্ট্রেস লেভেলের ভ্যালু হচ্ছে আমার 8। আচ্ছা, তো আসেন এটাকে একটু সলভ করি। ওকে, তো প্রথম কাজই হচ্ছে আমাকে উইক নাম্বারটা ইনপুট নিতে হবে, তো আমি উইকটা ইনপুট নিই ফার্স্টে। ডাব্লিউ ইকুয়ালস টু ইনপুট, অ্যাগেইন বারবার বলছি
এভাবে লিখলে কোড কাজ করবে না, আপনাকে সি ডট নেক্সট ইন্ট এভাবে দিয়ে কিন্তু করতে হবে। এটা আপনার এখন বোঝা উচিত। যদি কেউ না বুঝে থাকেন দ্যাট মিনস আপনাকে মানে আরো অনেক পড়াশোনা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি ফার্স্টে ডাব্লিউটা ইনপুট নিলাম, এটা আবার উইক নাম্বার। আচ্ছা, এখন দেখেন আমরা এই সিকোয়েন্সটা বা এই যে সিরিজটা আছে এটা একটু দেখি। তো প্রথমবার যখন উইক 1-এ আছি তখন শুধু উইক 1-এর স্ট্রেস, যখন উইক 2-তে আছি তখন উইক 1-এর স্ট্রেস প্লাস উইক 2-এর স্ট্রেস, তারপর কি হচ্ছে উইক 1 + 2 + 3। আচ্ছা, এখন একটু বলেন তো, ধরেন আমি এখানে যদি একটা সিকোয়েন্স লিখি, ধরলাম আমার ডাব্লিউ এর ভ্যালু, আচ্ছা এখানে দেখি এখানে লেখাই আছে ডাব্লিউ এর ভ্যালু যখন 4, সো এই প্রত্যেকটাকে যদি আমি এক একটা ইন্ডিভিজুয়াল টার্ম হিসাবে বা ইন্ডিভিজুয়াল পার্ট হিসাবে কনসিডার করি, টোটাল কয়টা পার্ট আছে দেখেন, 4টা পার্ট আছে না? যখন ডাব্লিউ এর ভ্যালুটা 4 তখন ভেতরের এই যে প্রত্যেকটা যে ওয়ার্কলোড, কয়টা টোটাল ওভারঅল ওয়ার্কলোড আছে, 4টা ডিফারেন্ট পার্টে ওয়ার্কলোড আছে। এই যে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, ওভারঅল হচ্ছে 4টা পার্ট আছে। তারপরে এই যে 4টা পার্ট, এই 4টা পার্টের ভেতরে আবার আগের উইকের ওয়ার্কলোডটা যোগ হচ্ছে, মানে যে এখানে 1, পরের বারে কি আছে 1 + 2, এরপরে কি আছে 1 + 2 + 3, এভাবে করে বাড়ছে। তো আমি কি করব, আমি প্রথমে একটা লুপ চালাবো, ধরেন লুপ i = 1 থেকে চালাচ্ছি, i will be less than or equals to w, এটা একটা নিয়েছি। এটা কেন নিয়েছি, কারণ হচ্ছে এই যে দেখেন যতগুলা উইক ততগুলা এভাবে কিন্তু স্ট্রেস লেভেলকে আলাদা আলাদা করে আমাকে যোগ করতে হচ্ছে। এই যে যেহেতু 4 আছে দ্যাটস ওয়াই 4টা আলাদা আলাদা পার্ট আছে, সো দ্যাটস ওয়াই এটার জন্য আমি ফার্স্ট একটা লুপ নিয়েছি, 1 থেকে স্টার্ট করে w পর্যন্ত চালাচ্ছি। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে এই যে ইন্ডিভিজুয়াল যে প্রত্যেকটা টার্ম দেখেন, প্রত্যেকটা যে পার্ট, প্রত্যেকটা পার্টের ভেতরে মানে ব্র্যাকেটের ভেতরে যে ভ্যালুসগুলো আছে স্টার্ট হচ্ছে কত থেকে, 1 থেকে না অলওয়েজ। দেখেন যখন আমি ওয়ার্কলোড মানে উইক 1 এর ওয়ার্কলোড দেখছি তখন 1 থেকে স্টার্ট হচ্ছে, যখন উইক 2 এর ওয়ার্কলোডটা কনসিডার করছি তখনও কিন্তু 1 থেকে স্টার্ট হচ্ছে, 1 + 2 মানে আগের উইকের ওয়ার্কলোড প্লাস আমার ওয়ার্কলোড। যখন উইক 3-তে যাচ্ছি তখনও সেম 1 থেকে স্টার্ট হচ্ছে, সো বেসিক্যালি আগের ওয়ার্কলোড প্লাস এই উইকের ওয়ার্ক। তো এর জন্য আমি কি করব, এখানে আমি আরেকটা লুপ চালাবো, এখানে আমি আরেকটা লুপ চালাই যেটা বললাম হচ্ছে যে ইকুয়ালস টু, আচ্ছা বলেন তো যেটা স্টার্ট করব কত থেকে, 1 থেকে। এটা ধরেন বললাম আমি 1 থেকে স্টার্ট করছি, কেন, কারণ এই যে ভেতরে যে নাম্বারগুলো যোগ করছি 1 + 2 + 3 সবগুলো কিন্তু স্টার্ট হচ্ছে 1 থেকে। শেষটা হবে কোথায় এটা দেখি কে বলতে পারেন, চেষ্টা করব কোথায় এখানে আমি, বলেন তো যখন আমি উইক নাম্বার 1-এ আছি তখন কি 1-এই শেষ হচ্ছে, যখন উইক নাম্বার 2-তে আছি তখন স্টার্ট তো হচ্ছে 1 থেকে বাট শেষ হচ্ছে কোথায়, সেকেন্ড নাম্বারটা কি, সেকেন্ড নাম্বারটা হচ্ছে 2। যখন আমি উইক নাম্বার 3-তে আছি তখন স্টার্ট তো হচ্ছে 1 থেকে বাট শেষ হচ্ছে কোথায় 3-তে। যখন উইক 4-এ আছি স্টার্ট হচ্ছে 1 থেকে বাট শেষ হচ্ছে আমার 4-এ। এর মানে এই যে ভেতরে যে আমি সামেশনের কাজটা করেছি, এই সামেশন যে নাম্বারগুলোকে আমি যোগ করছি এই নাম্বারগুলো স্টার্ট হচ্ছে 1 থেকে বাট শেষ হচ্ছে কারেন্টলি আমি যে উইকে আছি সেই পর্যন্ত। দ্যাটস ওয়াই আমার সেকেন্ড যে লুপটা হবে সেটা স্টার্ট হচ্ছে 1 থেকে বাট শেষ হবে হচ্ছে লেস দেন অর ইকুয়ালস টু i পর্যন্ত। কেন i, কারণ i দিয়ে বেসিক্যালি আমি কারেন্টলি কত নাম্বার উইকে আছি সেটা বোঝাচ্ছি। এই লুপটা নিয়েছি কেন, ফার্স্টে নিয়েছি হচ্ছে কয়টা উইক আছে এটা বোঝার জন্য, তারপর কি করলাম প্রত্যেকটা উইকের যে স্ট্রেস সেটা কি হচ্ছে স্টার্ট হচ্ছে 1 থেকে আর শেষ হবে কোথায় কারেন্ট উইক পর্যন্ত, মানে আগের উইকের ভ্যালু প্লাস যোগ করতে করতে আমার কারেন্ট উইকের ভ্যালু পর্যন্ত। সেটার জন্য আরেকটা লুপ নিলাম। এখন আমি কি করব, এই যে প্রত্যেকটা উইকের যে ভ্যালুগুলো ওদেরকে আমি সাম করছি না, কি বলেছিল যে আমি স্ট্রেস লেভেলগুলোকে সাম করব তারপর সবগুলোকে আমি সাবস্ট্রাক্ট করব, আমি হচ্ছে ওই লেভেলটা ক্যালকুলেট করার জন্য। তো যেহেতু সাম করব আমি এখানে একটা ভ্যারিয়েবল নিই যে ইন্ট সাম ইকুয়ালস টু 0। অ্যাগেইন এখানে কেন মাঝে নিয়েছি, ওই যে আগের একটা টাস্কে রিসেটের পার্ট বলেছিলাম না যে রিসেট হয়ে যাবে নইলে আগেরগুলোর সাথেই সাম হয়ে যাবে, সেম রিজনে আমি সামটাকে এখানে ডিফাইন করেছি। আপনারা যদি 5 নাম্বার লাইনের পরে ডিফাইন করতেন তাহলে কিন্তু আবার আপডেট করার পর রিসেট করে নিতে হতো, সো আমি ওই ঝামেলা না করার জন্য ডিরেক্টলি ইনিশিয়ালাইজই এখানে করেছি।
এখন আমি ভেতরে এসে কি করব দেখেন, আমি সামটাকে আপডেট করি। কত দিয়ে আপডেট করছি? জে দিয়ে। আচ্ছা, এটা করলে কি হবে একটু দেখি। ইনিশিয়ালি আমার সাম আছে হচ্ছে 0, ঠিক আছে? ইনিশিয়ালি আমার কাছে এটা আছে। লুপটা যখন 1 প্রথমবার খুললাম, ধরলাম আমি উইক 3 এরটা ক্যালকুলেট করছি। উইক 3 এর মানে আই এর ভ্যালু হচ্ছে আমার কাছে 3 আছে। তো তখন কি হবে, এই লুপটা 3বার ঘুরবে 1 থেকে স্টার্ট করে 3 পর্যন্ত। তো সামের মধ্যে কি হবে, 0-র সাথে একবার 1 যোগ হবে, 1 যোগ হয়ে 1 হলো। সেকেন্ড ইটারেশনে যে এর ভ্যালুটা যখন 2 হবে, এই 1 এর সাথে সে আবার 2 যোগ করলো, 2 যোগ করে 3 হলো। থার্ড ইটারেশনে মানে যে এর ভ্যালুটা যখন 2 হবে, তখন এই 3 এর সাথে 2 যোগ করে বেসিক্যালি 5। তো আলটিমেটলি কি হয়েছে দেখেন, 1 এর সাথে 2 যোগ করে 3, হ্যাঁ ঠিক আছে। ম্যাম এই একটা প্রবলেমে কি আমাদের নেস্টেড লুপ ইউজ করতেই হবে? এটা তো একটা লুপ দিয়ে আরো সিম্পলি করা যায়। হ্যাঁ, একটা লুপ দিয়ে করা যায়, নট মানে ম্যান্ডেটরি না। আমি আপনাদেরকে নেস্টেড দিয়ে দেখাচ্ছি, আপনি যদি একটা লুপ দিয়ে করতে চান করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে ফিক্সড না যে নেস্টেড দিয়ে করতে হবে, বাট যেহেতু এটা নেস্টেডের ল্যাব, দ্যাটস ওয়াই নেস্টেড দিয়ে দেখাচ্ছি। আপনাকে যদি কোয়েশ্চেনে স্পেসিফাই করে মেনশন না করে, আপনি সিঙ্গেল লুপ দিয়ে করতে পারেন, সমস্যা নেই। ওকে ম্যাম। আচ্ছা, তো এখানে বেসিক্যালি আমি এই কাজটা করছি, যে ভেতরের যে নাম্বারগুলোকে যোগ করছিলাম, এই জিনিসটাকে যোগ করার জন্য আমি এই লুপটা চালাচ্ছি। এভাবে করে লুপটা চালালে কি হচ্ছে, আমার এই প্রত্যেকটা নাম্বারকে যোগ করে 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 আমি সামেশনটা বের করছি। এখন আমাকে কি স্ট্রেস লেভেলটা বের করতে হবে, যে এসটিআরএল। তো আমি এসটিআরএল জন্য এখানে একটা ভ্যারিয়েবল নিই, এসটিআরএল ইকুয়ালস টু 0। ইনিশিয়ালি 0 আছে। আচ্ছা, আমি যখন যোগ করছি, যোগ করার পর কি করছি, আগের ভ্যালুর সাথে মাইনাস করছি। এর জন্য আমি এখানে এই লাইনটা লিখছি, এসটিআরএল মাইনাস ইকুয়ালস টু সাম। দিস ইজ দ্য ওভারঅল টাস্ক। দেখেন, আবার বলছি যারা বুঝি নাই, আমি ফার্স্টে হচ্ছে একটা লুপ চালাচ্ছি, যেটা উইক, কতগুলো উইক আছে এটা বোঝানোর জন্য 1 থেকে স্টার্ট করে ডাব্লিউ নাম্বার অফ উইক পর্যন্ত চালাচ্ছি। তারপর আমি কি করলাম, আমাকে বলেছিল কি প্রত্যেকটা উইকের যে ওয়ার্কলোড, সেটা আগের উইকের ওয়ার্কলোডের সাথে যোগ হবে। তো আমার এর জন্য আমি একটা ইনার লুপ চালিয়েছি, যেটা কি করছে 1 থেকে স্টার্ট করে, মানে উইক 1 থেকে স্টার্ট করে কারেন্ট উইক পর্যন্ত ওয়ার্কলোডগুলোকে যোগ করবে। সো আমি 1 থেকে স্টার্ট করলাম, কারেন্ট উইক যদি হয় আমার 4, তাহলে সে কি করবে, এই যে 1 + 2 + 3 + 4 এভাবে যোগ করবে। যোগ করার পর আমার কাজ হচ্ছে, আমাকে এই যে সবগুলো যোগ যখন করছি, করে কি করছি, আমি আগের ভ্যালুটার সাথে মাইনাস করছি, যেভাবে করে মাইনাস করছি। এর জন্য কি করলাম, এসটিআর এর যে ভ্যালুটা, যেটা বেসিক্যালি আমাকে ক্যালকুলেট করতে হচ্ছে, সেটা থেকে আমি মাইনাস করছি সামের ভ্যালুটা। তাহলে একদম ফার্স্ট ইটারেশনে সামের মধ্যে আছে শুধু 1, এই যে এইটা, কারণ উইক 1 আমার লোডও হচ্ছে একটাই। তাহলে এইটাকে কি করছি, এসটিআরএল থেকে মাইনাস করছি। তাহলে এসটিআরএল ইনিশিয়ালি ছিল 0, এখন হয়ে যাবে -1। পরের বার যখন লুপটা ঘুরবে, সামের মধ্যে যোগ করে পাচ্ছি হচ্ছে এই পোর্শনটা, এই যে 1 + 2 মানে হচ্ছে 3। তাহলে এসটিআরএল আছে আমার -1, -1 থেকে -3 করলে আসে হচ্ছে -4। তো এইভাবে করে সবগুলো যদি ক্যালকুলেট করি, অ্যান্ড আমার উইক নাম্বার যদি হয় 4, তাহলে আমার আনসার আসবে হচ্ছে -20। অ্যাগেইন এই টাস্কটা লুপ দিয়েও করা যায়, আপনি অনেক ডিফারেন্ট ওয়েতে করতে পারেন, ওতে কোনো সমস্যা নেই। বাট যেহেতু এটা নেস্টেডের ছিল, তাই এইভাবে দেখালাম। বলেন, কারো কোনো কোয়েশ্চেন আছে ম্যাম কি? কোয়েশ্চেনে যদি বলা থাকে নেস্টেড লুপ ইউজ করতে হবে, সেক্ষেত্রে তো একটা লুপ ইউজ করতে পারবো না। না, সেক্ষেত্রে পারবে না। যদি বলে ওকে নেস্টেড, তখন আর লিনিয়ার দিয়ে করা যাবে না। আচ্ছা, যদি কারো কোয়েশ্চেন না থাকে, তাহলে আমাদের একটা ট্রেসিং টাস্ক আছে, আসেন এটা দেখি, তারপরে আপনাদের ছুটি। ওকে, তো এটা হচ্ছে ট্রেসিং টাস্কটা। আমি ট্রেসিং হচ্ছে আপনাদেরকে একটা এক্সেল শিটে দেখাবো। আচ্ছা, আমি একটু যেখানে ক্রিয়েট করা আছে, আচ্ছা আমি আগে থেকে এখানে একটা ছোট করে ট্রেস টেবিল বানিয়ে রেখেছি। তো এটার মধ্যে আমরা ট্রেসটা করি। আচ্ছা, সো এটা হচ্ছে আমার নেস্টেড লুপের একটা ট্রেসিং, যেটা আপনারা এক্সামে করবেন। সেটা হচ্ছে যখন দেখবেন যে লুপ, সেটা লিনিয়ার হোক বা নেস্টেড হোক, যখনই লুপে ট্রেসিং থাকবে, আপনাদের কাজ হচ্ছে প্রথম জিনিস
যে আমি কোডের মধ্যে চেক করে নিব কোন লুপের বডির পার্ট কতটুকু, মানে ইনডেন্টেশনটা আমাকে চেক করতে হবে। যেমন ধরেন শুরুতে কিছু ভ্যারিয়েবলস আছে, ঠিক আছে, এই ভ্যারিয়েবলগুলো আমি ইনিশিয়ালাইজ করে নিব, সমস্যা নাই। 5 নাম্বার লাইনে দেখেন আমার এখানে একটা ওয়াইল লুপ আছে। এই ওয়াইল লুপটা আমার স্টার্ট হচ্ছে কিন্তু এই যে 5 নাম্বার লাইন থেকে। এখন এই ওয়াইল লুপটা শেষ কোথায় হচ্ছে বলেন তো কেউ, কত নাম্বার লাইনে? 11th। 11-এ না বাবা, 11-এ 11-এ কিন্তু শেষ হচ্ছে 7 নাম্বারটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। শেষ হচ্ছে আমার 18-তে, 18। 18-এ। হ্যাঁ, তো আপনি যেটা কাজ করবেন এই দাগ বরাবর, ঠিক আছে, একদম স্কেল দিয়ে দাগ দিয়ে নেবেন, কোনো সমস্যা নেই, কোয়েশ্চেনে মার্ক করে নেবেন। তো এই বরাবর এই একটা দাগ দিয়ে নেবেন। আমার বাঁকাতারা দাগের জন্য সরি, বাট এই পুরাটা হচ্ছে আমার আউটার যে ওয়াইল লুপটা সেটার বডির পার্ট। আর এটার ভেতরে দেখেন আমার আরেকটা ইনার ওয়াইল লুপ আছে যেটা 7 নাম্বার লাইনে স্টার্ট হচ্ছে, যেটা বেসিক্যালি শেষ হচ্ছে 11-তে। সো দিস ইজ মাই ইনার ওয়াইল। আচ্ছা, এখন এটা কেন মার্ক করলাম? কারণ আমরা যখন ট্রেসিং করি আমরা জানি কি যে একটা ওয়াইল লুপের কন্ডিশন যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাই করতে থাকে লুপটা কিন্তু আমার ততক্ষণ পর্যন্ত ঘুরতে থাকে। সো আমি যদি লুপের বডির পার্টটাই না বের করতে পারি যে কোনটার বডির পার্ট কতটুকু, আমাদের কিন্তু মাঝখানে করতে ভুল হয়ে যায়। তো আসেন এখন আমি ট্রেসিংটা স্টার্ট করি। ওকে, তো প্রথমে আছে হচ্ছে আমার কিছু ভ্যারিয়েবল ডিফাইন করা আছে। আমরা জানি কি যে কয়টা ভ্যারিয়েবল থাকে প্রত্যেকটা ভ্যারিয়েবলের জন্য এক একটা করে কলাম বানাই। তো আমি কি করলাম, এক্স এর একটা কলাম বানিয়েছি, ওয়াই এর একটা কলাম বানিয়েছি, সামের একটা কলাম বানিয়েছি, আর আউটপুটের জন্য আমি এখানে আলাদা একটা কলাম বানাই। সো এক্স এর ইনিশিয়াল ভ্যালু দেওয়া আছে 0, ওয়াইও 0, সামও হচ্ছে 0, বসালাম। ওকে, এখন 5 নাম্বার লাইনে আমার একটা ওয়াইল লুপ আছে, চেক করছি যে এক্স এর ভ্যালু কি 4 থেকে ছোট কি। এক্স এর কারেন্ট ভ্যালু হচ্ছে 0 which is less than 4, সো অবশ্যই আমার কন্ডিশনটা স্যাটিসফাই করেছে। যেহেতু কন্ডিশনটা স্যাটিসফাই করেছে এর মানে এই যে 5 নাম্বার লাইনে যে ওয়াইল লুপে আমি তো ঢুকলাম, এখন লাইন 6 থেকে স্টার্ট করে লাইন 18 পর্যন্ত সবগুলা লাইন এক্সিকিউট হবে। আবার বলছি দেখেন, যেহেতু 5 নাম্বার লাইনে এই যে ওয়াইল লুপটা, এই লুপটা যেহেতু স্যাটিসফাই করেছে এর মানে লাইন 6 থেকে লাইন 18 পর্যন্ত এই পুরাটা লাইন কন্টিনিউয়াসলি লুপের মতো ঘুরতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এই কন্ডিশনটা আমার ডিসস্যাটিসফাই করে। আচ্ছা, সো প্রথমবার স্যাটিসফাই করলো, এখন আসেন একবার ইটারেট করে দেখি কি আসে। আচ্ছা, সো প্রথমে 6 নম্বর লাইনে আসি, y ইকুয়ালস টু x মাইনাস 3। সো ওয়াইতে কারেন্টলি আছে 0, এই ওয়াইটাকে আমি আপডেট করব। সো আপডেট করার জন্য আমি কি দিয়ে আপডেট করব, x মাইনাস 3। সো x এ কারেন্টলি আছে 0, 0 মাইনাস 3 করলে আসে হচ্ছে মাইনাস 3। সো আমি কি করব, আগের ভ্যালুটা একটা টানে কেটে দিই, কেটে দিয়ে আমার নতুন ভ্যালু আছে হচ্ছে y, যেটা হচ্ছে মাইনাস 3 লিখলাম। আচ্ছা, এখন এখানে আরেকটা লুপ আছে, এই লুপটা এখন চেক করব। while y is less than 3, আচ্ছা, সো y তে কত আছে, y তে কারেন্টলি আছে কিন্তু আছে আমার মাইনাস 3। সো মাইনাস 3 কি 3 থেকে ছোট? ইয়েস, মাইনাস 3 আমার 3 থেকে ছোট। সো যেহেতু এই কন্ডিশনটা স্যাটিসফাই করেছে এর মানে এই যে এই তিনটা লাইন রিপিটেডলি ঘুরতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার 7 নাম্বার লাইনের কন্ডিশনটা স্যাটিসফাই করে। যখন 7 নাম্বার লাইনটা আর স্যাটিসফাই করবে না তখন আমি 12-তে যাব, বাট তার আগ পর্যন্ত আমি 12-তে যেতে পারবো না। আচ্ছা, এখন আসি এই লাইন তিনটা এক্সিকিউট করি, আমি সাম আপডেট করছি। সো সাম আপডেট করছি কিভাবে, এখানে একটু লিখি, সাম ইকুয়ালস টু সাম মড 3। আচ্ছা, সো সামের কারেন্ট ভ্যালু দেখেন কত আছে, 0, 0কে 3 দিয়ে মড করব। আচ্ছা, এটার সাথে কি করব, যোগ করব এক্সকে, এক্সেও আছে হচ্ছে আমার 0, এটার সাথে হচ্ছে আমি মাইনাস করব, কাকে মাইনাস করব, y কে। সো y এর কারেন্ট ভ্যালু আছে হচ্ছে মাইনাস 3, এটা লিখলাম, অ্যান্ড তাদের সাথে আমি মাল্টিপ্লাই করব হচ্ছে 3। তো দিস ইজ বেসিক্যালি দ্য ইকুয়েশন। আচ্ছা, সো এটা হচ্ছে বেসিক্যালি আমার ইকুয়েশন, এই জিনিসটাকে ক্যালকুলেট করব। তো আমরা জানি কি আমরা ব্র্যাকেটের কাজ আগে করি, তাহলে 0কে 3 দিয়ে মড করলে এই পাশে পাচ্ছি 0, তো 0 প্লাস এখানেও আছে 0 অ্যাজ ইজ থাকলো। আচ্ছা, এখানে দেখেন আমি মাল্টিপ্লিকেশন, মাইনাস সাইন আছে আর মাল্টিপ্লিকেশন আছে। তো আমি কি করব, আমরা জানি যে আগে মাল্টিপ্লিকেশনের কাজ হয়, তাহলে মাইনাস 3 এর সাথে 3কে মাল্টিপ্লাই করলে আসবে মাইনাস 9, আর যেহেতু আগে একটা মাইনাস আছে তো তাহলে যোগ করলে বেসিক্যালি আসছে হচ্ছে আমার 9। তো এই যে 9, এই 9টা হচ্ছে আমার সামের ভ্যালু, সেই সামটা আমার আপডেট হয়ে যাবে। তো সাম ছিল প্রিভিয়াসলি 0, এটাকে কেটে দিলাম,
কেটে দিয়ে আমার আপডেটেড ভ্যালু উইচ ইজ 9, এটাকে আমি এখানে বসিয়ে দিলাম। কাজ শেষ। লাইন নাম্বার 8। এখন আমি প্রিন্ট করব, কাকে প্রিন্ট করছি? সাম প্রিন্ট করছি। তো সামের ভ্যালু আছে 9, দিস ইজ মাই আউটপুট। একটা জিনিস জাস্ট একটু রিকল করে দিই, এটা আপনারা লাস্ট ল্যাবেও ছিল। যদি এখানে সাম প্লাস প্লাস প্রিন্ট হতো তাহলে কি প্রিন্ট করতাম বলেন তো? 9 নাকি 10? 9 প্রিন্ট করতাম ম্যাম। 9 প্রিন্ট করতাম, কিন্তু সাথে সাথে কি হতো? ওইটা আবার চেঞ্জ হয়ে 10 যেত, হয়ে যেত। 10 হয়ে যেত। হ্যাঁ, আর যদি প্লাস প্লাসটা আগে থাকতো তাহলে আগে 10 আপডেট করে তারপর 10টা প্রিন্ট করতো। ওকে, এখানে যেহেতু শুধু সাম প্রিন্ট করেছে তাহলে আমার এটার কোনো ঝামেলা নেই। আচ্ছা, প্রিন্ট করলাম, ফার্স্ট আউটপুট আসলো। এখন 10 নাম্বার লাইন, ওয়াইটাকে বাড়াচ্ছি। সো ওয়াই আছে কারেন্টলি -3, সো -3 এর সাথে 1কে আপডেট করব। তো -3কে আপডেট করে আমার এটা হয়ে গেল -2। আচ্ছা, এখন দেখেন আমি কিন্তু এখনো ইনার ওয়াইল লুপে আছি, মাত্র একবার ঘুরেছে। এখন কি হবে? আমার আবার এই লুপটা চলবে, এর মানে এইখান থেকে জাম্প করে আবার আমি এখানে চলে যাব। সো এখানে এসে আমি দেখলাম যে y এর ভ্যালু কি 3 থেকে ছোট কিনা। সো y এর ভ্যালু কারেন্টলি আছে আমার -2, সো -2 ইজ লেস দেন 3। সো अगेन কন্ডিশন স্যাটিসফাই করেছে। সো এখন আমার আবার এই যে ভেতরের যে 3টা লাইন, এই 3টা লাইন এখন এক্সিকিউট হবে। তা আবার লিখি, সাম আপডেট করছি কিভাবে? সামকে আমি 3 দিয়ে মড করব। আচ্ছা, সো সামে কারেন্টলি আছে হচ্ছে আমার 9, সো 9 mod 3, এটার সাথে আমি যোগ করছি x, x এখনো 0 আছে, এটার সাথে মাইনাস করছি y ইন্টু 3, yটা আছে হচ্ছে -2, -2 এর সাথে 3 মাল্টিপ্লাই করব। এখান থেকে কত পাচ্ছি? 3, 9কে 3 দিয়ে মড করলে 0 পাচ্ছি, এখানেও 0, সো আলটিমেটলি আসবে হচ্ছে 6, পজিটিভ 6। এখান থেকে আসছে -6, আর মাইনাস দিয়ে আবার করলে মাল্টিপ্লাই করলে কত হয়ে যাচ্ছে? আমার 6 হয়ে যাচ্ছে। তো এই 6 হচ্ছে বেসিক্যালি আমার সামের ভ্যালু। সো সামের প্রিভিয়াস ভ্যালু ছিল 9, এটাকে আমি কেটে দিলাম। এখন আমার আপডেটেড ভ্যালু হচ্ছে আমার 6। দিস ইজ মাই আপডেটেড সাম। সো সাম আপডেট করলাম, তারপর কি হবে? সামের ভ্যালুটা আবার প্রিন্ট হবে। তো তাহলে আমার সেকেন্ড আউটপুট হচ্ছে 6। দেন আবার কি হবে? y এর ভ্যালুটা আবার 1 বাড়বে। সো y এর ভ্যালু কারেন্টলি আছে -2, -2 এর সাথে আমি যদি 1 যোগ করি তাহলে এখানে আসবে হচ্ছে আমার -1। তো দেখেন আমার কিন্তু লুপ শেষ হয়নি এখনো। আবার এই যে গোলাপি দিয়ে যে মার্ক করা এই লাইনটা বা এই লুপটা আবার ঘুরবে। সো y তে কারেন্টলি আছে আচ্ছা, আমরা একটু 5টা মিনিট ওয়েট করি, একটু আজানটা শেষ হোক, তারপর আবার কন্টিনিউ করছি। নাম্বার লাইনে যখন যাবে, যে সে কি দেখলো যে y এর ভ্যালু আছে হচ্ছে এখন -1, আর -1 যেহেতু 3 থেকে ছোট, সো বেসিক্যালি এই লাইনগুলো আবার এক্সিকিউট হবে। ঠিক আছে, সো আমি আর দেখাচ্ছি না এই ইটারেশনগুলো। সো কি হবে দেখেন, -1 এর জন্য এখানে আবার সাম ক্যালকুলেট হবে, সাম ক্যালকুলেট হয়ে একটা সাম প্রিন্ট হবে। সো এখান থেকে আপনার আরেকটা আউটপুট আসবে। ঠিক আছে, এখান থেকে একটা আউটপুট পাবেন। দেন কি হবে? ওয়াইটা আবার বেড়ে 1 হবে। সো এখানে তো ওয়াই কত আছে? কারেন্টলি -1। তো -1 এর সাথে যখন আমি 1 যোগ করব তখন ও আবার হয়ে যাবে কত? 0। তারপর এই লুপটা আবার চলবে। 0 কি 3 এর থেকে ছোট? ইয়েস, 0 3 থেকে ছোট। তো তাহলে y এর ভ্যালু 0 এর জন্য এই জিনিসটা আবার ঘুরবে। এরপরে y এর ভ্যালু 1 এর জন্য ঘুরবে, y এর ভ্যালু 2 এর জন্য ঘুরবে। এর মানে y এর ভ্যালুটা আরো দুইবার আপডেট হবে, একবার 1 হবে, একবার 2 হবে। যখন 2 এর জন্য ঘুরে এভাবে আরো দুইটা আউটপুট প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পরে এখানে ওয়াইটা আবার 2 থেকে বেড়ে এখন 3 হবে। ঠিক আছে, একটা মোমেন্টে ওয়াই এর ভ্যালুটা হবে হচ্ছে আমার 3। এখান থেকে আমরা একটু দেখি কি হচ্ছে। সো লাস্টে ওয়াইটা এই 2টা আপডেট হয়ে আমার 3 হলো। আচ্ছা, এখন যেহেতু 3 হলো, ও কি করবে? ও কিন্তু 7 নাম্বার লাইনে আবার চেক করবে। ও ধাম করে আগে নিচে যাবে না, আগে চেক করবে। সো ওয়াইতে আছে 3, তো 3 কি লেস দেন 3? না, এখন আমার কন্ডিশনটা আর স্যাটিসফাই করছে না। তো যেহেতু কন্ডিশনটা স্যাটিসফাই করছে না, ও কি করবে? এখন আর এই ইনার লুপের বডির পার্টটা এক্সিকিউট করবে না। আমার আউটার লুপ কিন্তু শেষ হয়নি, আউটার লুপের বডি কিন্তু এই যে 18 পর্যন্ত, জাস্ট ইনার লুপটা শেষ হয়েছে। তো এই লুপটা এখন আর চলবে না, ও ডিরেক্টলি চলে যাবে লাইন নাম্বার 12তে। 12তে যে চেক করবে যে এক্স এর ভ্যালু কি 5 এর থেকে বড় কিনা। আমি কি দেখলাম যে না, এক্স এর ভ্যালু তো 5 এর থেকে বড় না। তো তাহলে কি হবে? সে এলসে চলে যাবে, এলসে যে এক্স এর ভ্যালুটাকে 2 ইনক্রিমেন্ট করবে। তাহলে এক্স ছিল হচ্ছে 0, সেটা বেড়ে আমার এক্স এর ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে 2। তারপর কি আমার কাজ শেষ নাকি আরো কাজ বাকি আছে বলেন তো?
ম্যাম আবারও আউটার লুপটায় ঢুকতে হবে। হ্যাঁ, এখন আমি কি করবো, এই যেমন 18 পর্যন্ত কাজ শেষ, এখন আবার আমি এই আউটার লুপটা চলবে, এইখান থেকে আবার এই আউটারে চলে যাবো। তো আউটারে যে এখন আবার এক্স চেক করবো, এক্স আছে কারেন্টলি 2, তো 2 কি 4-এর থেকে ছোট? জাস্ট 4-এর থেকে ছোট। দেন এই যে পুরাটা পোর্শন মাত্র যেভাবে করেছি এই জিনিসগুলো আবার ঘুরবে, ওয়াই আপডেট হবে। ওয়াই কত আপনার হচ্ছে এক্স মাইনাস 3 কত করলে আসে আপনার -1, সো ওয়াই -1 থেকে স্টার্ট হবে। দেন আবার এই -1-এর জন্য লুপটা, ইনার লুপটা চলবে, 0-এর জন্য, 1-এর জন্য, 2-এর জন্য। সো বেসিক্যালি এইভাবে প্রসেসটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ওই হিসাবে আপনার দেখেন, মনে করেন সেকেন্ড টাইম লুপটা ঘুরলো, ঘুরে ভেরি গুড, এই পর্যন্ত হলো। দেন ওয়াইয়ের এক্স এর ভ্যালুটা বেড়ে কি হবে, 2 আছে, তো 2 থেকে বেড়ে 4 হবে। যখন 4 হয়ে যাবে ওয়াইয়ের ভ্যালুটা, যখন আমি আবার 5 নম্বর লাইনে যাব, যে দেখব কি 4 তো 4-এর থেকে ছোট না, যেহেতু 4 আমার 4-এর থেকে ছোট না, তখন এই আউটার লুপটা শেষ হয়ে যাবে। যেহেতু আউটার লুপের পরে আর কিছু নেই, দ্যাট মিনস আমার প্রবলেমটা শেষ। বা যদি এমন হতো যে না, এই আউটার লুপের পরে এখানে আরেকটা প্রিন্ট স্টেটমেন্ট বা অন্য কোনো ক্যালকুলেশন আছে, তখন কিন্তু এখানে আবার ওই ক্যালকুলেশনের কাজটা করতাম। বাট যেহেতু এখানে আর কিছু নেই, দ্যাটস ওয়াই আমার ওই পর্যন্তই লুপটা চলবে। বলেন, ট্রেসিং নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা কারো? আচ্ছা, ট্রেসিং। ম্যাম জি, নিচে যে সাম ইকুয়ালস টু দিয়ে যে ক্যালকুলেশনটা করলেন ওইটা কি আমাদের খাতায় দেখাতে হবে? আচ্ছা, এখন আপনি মনে করেন আপনি যদি মানে ক্যালকুলেশনটা যদি এমন হয় আপনি ক্যালকুলেটরেই করে ফেলতে পারছেন ইজিলি, তাহলে দেখাতে হবে না। বাট এখন মনে করেন এখানে যদি আমি আরও কিছু অ্যাড করি, মড করছি, ভাগ করছি, এখন ওই জিনিসটা তো আপনাকে পরীক্ষার খাতায় রাফ হিসেবেও তো কোথাও করতে হবে। আমরা লিখি না, এটাও তো লিখে করি। যেমন ধরেন আমি যে মাত্র যেটা করলাম, আমি তো মুখে মুখে করতে পারি না, আমাকে আগে লিখে কোথাও করতে হয়েছে। ওই রাফটা খাতায় থাকতে হবে, এটা ম্যান্ডেটরি। আচ্ছা ম্যাম, রাফটা তো আর সুন্দর হওয়া লাগবে না না, না না, জাস্ট আমি বোঝার সুন্দর জন্য। না, জাস্ট আমাকে খাতাটা দেখে যেন আমি বুঝতে পারি যে স্টুডেন্টটা নিজে করে সলভ করেছে। আপনার রাফ ওকে। যদি না থাকে আমি হয়তো কনফিউজড হয়ে যাব, সে ক্যালকুলেশন ছাড়া কিভাবে আউটপুট মিলেছে, মানে কপি করেছে। সো দ্যাটস দ্য মেইন রিজন। ম্যাম আচ্ছা তাহলে আমাদের অ্যাসাইনমেন্টেও কি এগুলো দেখানো লাগবে রাফগুলি? স্যার অ্যাসাইনমেন্টে তো রাফটা দেখাইনি। আচ্ছা, সো এটা দেখাবে মানে আপনারা তো অ্যাসাইনমেন্ট যখন করেন তখন তো কোনো একটা জায়গায় তো ক্যালকুলেশন করেন, রাইট? করে হয়তো ওইটা আর জমা দেন না, ফ্রেশ করে লিখে জমা দেন, তাই তো? বাট ওই যে রাফ যেটা করেন ওইটাও অ্যাসাইনমেন্টের মধ্যেই থাকবে, ফ্রেশ করে লিখতে হবে না রাফটা, বাট জমা দিবেন। অলরেডি যদি অ্যাসাইনমেন্ট জমা দিয়ে ফেলেন কোনো সমস্যা নেই, ওইটাতে হয়তো মার্কস কাটবো না, কিন্তু আপকামিং যে অ্যাসাইনমেন্টস, ল্যাব এক্সাম বা মিড ফাইনাল, রাফগুলোও শো করবে। বাট অ্যাগেন, রাফ শো করা মানে এটার মানে এটা না যে ধরেন আপনার জাস্ট আছে সাম মড 3, ধরলাম এই যে এতটুকু আছে ইকুয়েশন, এখন আপনি আবার প্রত্যেকবার লাইন বাই লাইন সাম মড 3 করে করে দেখাবেন, এত সময় আবার পরীক্ষায়ও পাবেন না, অ্যাসাইনমেন্ট করার সময়ও পাবেন না। তো যে জিনিসগুলো অ্যাকচুয়ালি করে আমাকে সলভ করতে হয়, বড় বড় ইকুয়েশন, ওগুলা রাফগুলা দেখালেই হবে, ছোট ছোট জিনিস রাফ দেখাতে হবে না। আপনি যে আবার x-3 এটা আবার লাইন বাই লাইন করে করে দেখাবেন খাতায়, এটার কোনো দরকার নেই। ঠিক আছে, জাস্ট বড়গুলা যেগুলো আপনার অ্যাকচুয়ালি করতে হয়, আর যেগুলো মুখে মুখে করতে হয় ওগুলোর তো কোনো দরকার নেই। ওকে ম্যাম। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, সো এগুলো ছিল হচ্ছে আপনাদের ক্লাস ওয়ার্ক টাস্ক। সিমিলারলি কিছু হোমওয়ার্ক টাস্ক আছে, হোমওয়ার্কগুলো আপনারা নিজেরা করবেন। আর নেক্সট উইকে তো আবার ল্যাব হবে হোপফুলি, তো তাহলে এটা ডেডলাইন কিন্তু নেক্সট উইকে ল্যাবের আগে। সেম কোডিংটা হচ্ছে বাক্সে জমা দিবেন। আর ট্রেসিং যে পার্টগুলো আছে, ট্রেসিংও আছে মনে কিছু, হ্যাঁ এখানে ট্রেসিংও আছে। ট্রেসিংগুলো হচ্ছে যদি অফলাইনে ক্লাস হয় তাহলে তো হার্ড কপি জমা দিবেন, আর যদি অন্য কিছু হয় সেক্ষেত্রে যখন যে ডিরেকশন আমরা দিব ওভাবে জমা দিবেন। ঠিক আছে। আর আরেকটা জিনিস যেটা ক্লাসের শুরুতেই বলেছিলাম, ওই ল্যাবের এক্সামের পার্টটা, সেটা এখনো